আমি সুমন, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই ইউটিউব চ্যানেলে। তো তোমরা যারা রেলওয়ে বা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য আজ থেকে আমি শুরু করেছি একটা নতুন সিরিজ। আজকে এই প্রথম ভিডিওতে আমরা আলোচনা করব 25 তারিখের, যে 25শে নভেম্বরে 2024 হয়েছিল আরআরবি এএলপি সিবিটি 1 এর, ঠিক আছে, শিফট টুর সমস্ত ম্যাথ এবং রিজনিং প্রশ্ন আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। এছাড়াও কি এই শিফটের যত সায়েন্সের প্রশ্ন ছিল সেগুলোকে আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করেছি, ঠিক আছে, সেইটার লিঙ্ক তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেটি তোমরা দেখে নেবে। আর প্রতিটি অঙ্ক এবং রিজনিং আমি একদম বেসিক কনসেপ্টের সঙ্গে সঙ্গে ট্রিক দিয়ে দিয়েও বুঝিয়েছি, ঠিক আছে, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। খাতা কলম নিয়ে তৈরি থাকো। আর চলো সময় নষ্ট না করে আজকের ভিডিও এখান থেকেই শুরু করা যাক। দেখো আমাদের প্রথম প্রশ্নটা কি বলেছে, না দ্য এভারেজ অফ অল দ্য প্রাইম নাম্বারস বিটুইন 13 and 15 ইজ, মানে বলেছে কি না আমার 30 থেকে 50-এর মধ্যে যতগুলো প্রাইম নাম্বার আছে সেই প্রাইম নাম্বারগুলোর এভারেজ কি হবে আমার। তো প্রথমে আমরা জানবো কি প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার কি? প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা কাদের কাদের বলে, না যে সংখ্যাটিকে আমরা সেই সংখ্যা কি সেই সংখ্যা আর কি সেই সংখ্যা বা এক, এই দুটো দিয়ে আমরা ভাগ করতে পারি, সেই সংখ্যাটা দিয়ে ভাগ করতে পারি অথবা এক দিয়ে ভাগ করতে পারি, সেইটিকে আমরা বলবো কি না প্রাইম নাম্বার। ঠিক আছে, যদি আমরা বলি দেখো পাঁচ, পাঁচকে কি দিয়ে আমরা ভাগ করতে পারবো? এক দিয়ে ভাগ করতে পারবো। আর কত দিয়ে ভাগ করতে পারবো? না পাঁচ দিয়ে ভাগ করতে পারবো। তাহলে পাঁচ একটা প্রাইম নাম্বার হয়ে যাবে। কিন্তু মানে কি এটার এটার মাত্র দুটি মাত্র গুণিতক থাকবে, ঠিক আছে, এক আর পাঁচ। আর যদি ছয়কে আমরা দেখতে যাই, দেখো ছয় মানে কি, ছয়কে আমরা এক দিয়েও ভাগ করতে পারবো, ছয় দিয়েও ভাগ করতে পারবো, দুই দিয়েও ভাগ করতে পারবো, তিন দিয়েও ভাগ করতে পারবো। তাহলে কি দুই দিয়েও পারছি, তিন দিয়েও পারছি, তাহলে কি ছয় আমাদের প্রাইম নাম্বার হবে না, পাঁচ আমাদের কি নাম্বার হয়ে যাবে? প্রাইম নাম্বার। ঠিক আছে, তাহলে প্রাইম নাম্বার কি, যেসব সংখ্যাকে আমরা কি এক বা সেই সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো সেইগুলোই হয়ে যাবে আমাদের প্রাইম নাম্বার। ঠিক আছে, এবার তোমরা জেনে রাখবে এই যে প্রাইম নাম্বার থেকে অনেক রিলেটেড এখান থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, এক থেকে যদি আমরা বলি এক, এক থেকে 100-র মধ্যে কতগুলো প্রাইম নাম্বার আছে? না এক থেকে 100-র মধ্যে টোটাল 25টা প্রাইম নাম্বার আছে। ঠিক আছে, এটি তোমরা মনে রাখবে। আচ্ছা, যদি এক থেকে আমরা 50-এর মধ্যে ধরি, এক থেকে 50-এর মধ্যে কতগুলো প্রাইম নাম্বার আছে? না 15টা প্রাইম নাম্বার আছে। আর 51 থেকে 100-র মধ্যে কতগুলো প্রাইম নাম্বার আছে? না 10টি প্রাইম নাম্বার আছে। ঠিক আছে, তো সেই প্রাইম নাম্বার গুলো কি কি, না সেগুলো তোমরা দেখে নেবে। দেখো প্রথম থেকে যদি আমরা ধরি তাহলে কি হয়ে যাবে আমাদের, না দুই হয়ে যাবে। ঠিক আছে, দুই, তিন, পাঁচ, সাত। ঠিক আছে, হয়ে গেল। এদিকে 1 থেকে 10-এর মধ্যে এইগুলো হয়ে গেল। তারপর আমাদের হয়ে গেল কত, 11, 13, 17, 19, এইগুলো আমাদের 20-র মধ্যে হয়ে গেল। তারপরে হচ্ছে আমাদের 23 আর হচ্ছে 29 হয়ে গেল। আর তারপর আমাদের কত, না 31, 37 হয়ে গেল। আর তারপরে কত আছে আমাদের 41, 43, 47, এগুলো 1 থেকে 50-এর মধ্যে এই নাম্বার গুলো হচ্ছে আমাদের প্রাইম নাম্বার। ঠিক আছে, আমাদের বলেছে কি দ্য প্রাইম নাম্বার বিটুইন 30 and 50, 30 আর 50-এর মধ্যে প্রাইম নাম্বার গুলো এভারেজ। 30 আর 50-এর মধ্যে প্রাইম নাম্বার কতগুলো, না 30 আর 15-এর মধ্যে নাম্বার হচ্ছে আমাদের এই প্রাইম নাম্বার গুলো হচ্ছে 30 আর 50-এর মধ্যে। ঠিক আছে, তাহলে এগুলোর আমরা অ্যাভারেজ বের করে নেবো। অ্যাভারেজ বের করে নেবো মানে এগুলোকে যোগ করে নেবো কি, না 31 প্লাস 37 প্লাস 41 প্লাস 43 প্লাস 47। আর কতগুলো প্রাইম নাম্বার আছে, না একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। এগুলোকে আমরা 5 দিয়ে ভাগ করে দেবো। তাহলে যেটা আমাদের অ্যান্সার আসবে সেটি হয়ে যাবে আমাদের কত, না প্রাইম এভারেজ প্রাইম নাম্বার। যোগটা করে আমরা দেখো, 7 আর 1-এ 8, 8 আর 4-এ 1 আর 7-এ 8, 8 আর 1-এ 9, 9 আর 3-এ 12, 12 আর 12 আর হচ্ছে আমার 7, 12 7, 19-এর 9, হাতে রইল 1, 4-এর সঙ্গে যোগ হলো 5, 5 আর 4-এ 9, 9 আর 4-এ 13, 13 আর 3-এ 16, 16 আর 3-এ 16 আর হচ্ছে আমার 3, 16 আর 3-এ হচ্ছে আমার 19, মানে 199/5। 199/5 একে যদি আমরা ভাগ করি মোটামুটি আমার আসবে এটা কত, না এভারেজ আমার 40 আসবে। ঠিক আছে, লাগভাগ বা হচ্ছে কত হয়ে যাবে, 39.8 আসবে। ঠিক আছে, তো 39.8 আমাদের অপশন 4, এটি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো পরের প্রশ্নটা আমরা দেখবো। পরের প্রশ্ন আমাদের কি বলেছে, না ইফ সাইন স্কোয়ার 4θ ইজ ইকুয়াল টু 1 অ্যান্ড থিটা ইজ অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল। ঠিক আছে, এবার বলছে দেখো অ্যাকিউট অ্যাঙ্গেল, অ্যাকিউট অ্যাঙ্গেল মানে কি, অ্যাকিউট অ্যাঙ্গেল মানে হচ্ছে আমার না 90-এর থেকে কম। ঠিক আছে, 90-এর থেকে
90 এর থেকে কম হয়ে যাবে, ঠিক আছে? আর 0 থেকে বেশি, 0 থেকে বড়, 90 এর থেকে কম, মানে হচ্ছে এখানে থিটার ভ্যালু কি হয়ে যাবে না 0 থেকে বড় হয়ে যাবে কিন্তু কি 90 এর থেকে কম হয়ে যাবে। এগুলোকে আমাদের কি বলে অ্যাকিউট অ্যাঙ্গেল, ঠিক আছে? আচ্ছা, রাইট অ্যাঙ্গেল আমাদের কত 90 ডিগ্রিকে আমরা বলি রাইট অ্যাঙ্গেল। আর তাহলে এবার কি বলেছে না থিটার মান কত হয়ে যাবে, এখানে থিটার মান হয়ে যাবে 0 থেকে 90 এর মধ্যে। আমাদের এখানে কি বলেছে না 4 সাইন স্কোয়ার থিটা সমান 1, ঠিক আছে? তো এবার এই 4টাকে আমরা এদিকে নিয়ে চলে আসি যদি, তাহলে কি হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা সমান 1/4, আর স্কোয়ারটা আছে এদিকে, স্কোয়ারটা এদিকে চলে এলে কি হয়ে যাবে না রুট ওভার হয়ে যাবে। তাহলে সাইন থিটা সমান কত হয়ে যাবে রুট ওভার 1/4 সমান কত হয়ে যাবে 1/2। তাহলে এই সাইন কতর মান 1/2 না সাইন 30 এর মান হচ্ছে 1/2, তাই তো? তাহলে সাইন 30 এর মান যদি 1/2 হয় তাহলে আমরা এখানে কি লিখতে পারি না সাইন থিটা সমান হাফ আছে, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি সাইন থিটা সমান সাইন 30। তাহলে থিটা সমান আমার কত ডিগ্রি হয়ে যাচ্ছে না থিটা সমান 30 ডিগ্রি। থিটা সমান 30 ডিগ্রি বেরিয়ে গেল। তাহলে আমার কি জানতে চেয়েছে এরপরে না ট্যান স্কোয়ার থিটার মান কত, কোসেক কস স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটার মান কত, তাই তো? কস স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটার আমার মান জানতে চেয়েছে। তাহলে কি হয়ে যাবে এটার মান হয়ে যাবে কি না কস স্কোয়ার কস কত না থিটার মান কত 30 না কস 30 স্কোয়ার প্লাস ট্যান 30 স্কোয়ার। আচ্ছা, cos 30 স্কোয়ার মাইনাস cos সমান cos 30 এর মান কত না cos 30 এর মান হয়ে যাবে তোমার হচ্ছে √3/2, √3/2 এর স্কোয়ার প্লাস tan 30 এর মান কত হয়ে যাবে না tan 30 এর মান হয়ে যাবে 1/√3, 1/√3 হোল স্কোয়ার সমান কি হয়ে যাবে না √3 স্কোয়ার মানে হয়ে যাবে 3/4 প্লাস 1/3 সমান আমার কত হয়ে যাবে 4 আর 3 এর লসাগু হয়ে যাবে 12, 4 3 এ 12, 3 তিরিক্ষে 9 প্লাস 3 4 এ 12, 4 একে 4 সমান কত হয়ে যাবে 9 আর 4 এ 13/12। তাহলে 13/12 আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? আমার এখানে কত আছে 13/12 আছে এখানে, তাহলে অপশন 1 আমার রাইট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? পরের প্রশ্ন আমরা দেখবো। আচ্ছা, তোমাদের এইখান থেকে না এই কস সাইন এর মানগুলো তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? একটা জিনিস আমি বলে দিই, সাইন কি কি আসবে তোমাদের না সাইন কজ ট্যান কোসেক সেক কট, ঠিক আছে? এই মানগুলো তোমরা মনে রাখবে। এই মানগুলো সাইন জিরোর জন্য সাইন জিরো কত মান 0, সাইন 30 হাফ, সাইন 45 1/√2, ঠিক আছে? যে সাইন 0 0, সাইন 30 হাফ, সাইন 45 1/√2, সাইন 60 হচ্ছে √3/2, সাইন 90 1। সেরকম ভাবে cos 0 0, cos 30 হাফ, তারপর হচ্ছে cos 45 হচ্ছে 1/√2, এরকম ভাবে যে মানগুলো আছে এই মানগুলো সব তোমরা মনে রাখবে, ঠিক আছে? এগুলো মনে রাখলে কি হবে না ইজি হবে তোমাদের কোশ্চেন গুলো করতে। আর যত তাড়াতাড়ি করবে ততই তোমাদের পরীক্ষায় লাভ হবে, ঠিক আছে? টাইম বাঁচবে, তো এরকম ভাবে করবে। পরের প্রশ্ন আমরা দেখবো। পরের প্রশ্ন আমার কি বলেছে না দ্য ভ্যালু অফ এম। আচ্ছা, এখানে আমার এম এর ভ্যালু জানতে চেয়েছে, ঠিক আছে? তো আমরা এটাকে আবার ভালো করে আগে লিখে নিই, তারপর আমরা বের করব। কি বলেছে না p/q টু দি পাওয়ার কত 2m প্লাস 2, আর এটা সমান কত বলেছে না q/p, q/p টু দি পাওয়ার 9 মাইনাস m। এটা যদি হয় তাহলে আমার m এর মান জানতে চেয়েছে, এম সমান কত এটা আমার জানতে চেয়েছে, ঠিক আছে? এখানে দেখো p/q আছে আর এখানে কি আছে না q/p আছে। তো এটিকে যদি আমরা 1 দিয়ে ভাগ করে দিই তাহলে দেখো এটা উল্টে যাবে। এটাকে আমরা 1 দিয়ে যদি ভাগ করে দিই, এটাকে p/q টাকে দেখো এখানে এটা যদি আমরা 1 দিয়ে ভাগ করে দিই 1 বাই 1 বাই q বাই
পি টু দি পাওয়ার কত আছে 9 মাইনাস ছাড়ো এটাকে যদি আমরা 1 দিয়ে ভাগ করে দিই কি হয়ে যাবে না 1 দিয়ে ভাগ করলে কিউ বাই পিটা আছে এটা উল্টে যাবে আর এখানে একটা মাইনাস চলে আসবে। ঠিক আছে, তাহলে পি বাই কিউ টু দি পাওয়ার কত আছে 2m প্লাস 2। আমরা এটাকে কেন করছি কারণ হচ্ছে দুদিকের যদি এইগুলো সমান থাকে তখন কি এই পাওয়ার দুটো আমরা সমান বলতে পারবো। ঠিক আছে, সেই জন্য আমরা করছি। তাহলে এটা সমান কত হয়ে যাবে, এটাকে যদি পি বাই কিউ করে দিই এটাকে আমরা 1 দিয়ে ভাগ করে দিলাম, 1 দিয়ে ভাগ করে তারপরে এটা এলো, এটা সমান কি হবে একটা মাইনাস চলে আসবে আগে মাইনাস 9 মাইনাস এম। এই মাইনাসটা কিসের জন্য এলো না এখানে আমরা 1 দিয়ে ভাগ করলাম যার ফলে কি এই কিউ বাই পি ছিল সেটা উল্টে গিয়ে পি বাই কিউ হলো, সেই জন্য এই মাইনাসটা এলো। ঠিক আছে, তাহলে এটা সমান আমরা কি বলতে পারি, এটা সমান হয়ে গেল, তাহলে আমরা বলতে পারি 2m প্লাস 2 সমান মাইনাস 9 আর মাইনাস মাইনাসে প্লাস এম। আচ্ছা, এই এমটাকে এদিকে নিয়ে চলে আসছি আর এই দুইটাকে এদিকে নিয়ে চলে আসছি, তাহলে 2m মাইনাস এম সমান মাইনাস 9, এদিকে 2 দিয়ে চলে গেল মাইনাস 2। তাহলে এদিকে m সমান কত হয়ে গেল আমার মাইনাস 11। তাহলে আমার m সমান কত হয়ে গেল, m সমান মাইনাস 11 হয়ে গেল। এটি আমাদের অ্যান্সার হবে অপশন 2। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন দেখবো। পরের প্রশ্ন কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং অপশন শুড কাম বলছে হুইচ অফ দ্য ফলোইং অপশন শুড কাম ইন প্লেস অফ দ্য কোশ্চেন মার্ক ইন দ্য গিভেন সিরিজ মার্ক লজিক্যালি কমপ্লিট। মানে এই যে এখানে যে এর পরে এখানে কি আসবে সেটা আমাদের জানতে চেয়েছে। দেখো কি হয়েছে না এখান থেকে 61 পরে দেখো সবগুলো কমতে 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 গেছে, কমতে কমতে গেছে মানে কি কিছু না কিছু একটা সঙ্গে মাইনাস হয়েছে। 48 এর সঙ্গে কত মাইনাস করলে 361 হবে না -13 করলে। সেম ভাবে এটার সঙ্গে করলে কত হবে -13 করলে। সেম ভাবে এখানে কত হবে -13। সেম ভাবে এটা কত -13। তাহলে এইখান থেকে এইখানে যেটা আসবে সেইটা থেকে কি এইটা থেকে -13 করলে এটা আসবে আমার। তাহলে 309 থেকে আমরা যদি 13 মাইনাস করি তাহলে কত হবে 6 9 6 হাতে 1 এক আচ্ছা হাতে কিছু থাকলো না, একের পরে কত হয়েছে 10 9 10 9 হাতে হলো 296। 296 অপশন 3 আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, 7 নম্বর প্রশ্ন কি বলেছে, এ ম্যান সোল্ড অ্যান আর্টিকেল ফর এত thereby gaining 12.50%। ঠিক আছে, দ্য কস্ট অফ দ্য আর্টিকেল ওয়াজ, মানে একটা লোক একটা জিনিস কিনেছে এত টাকা দিয়ে, সেটাতে তার এত টাকা লাভ হয়েছে। ঠিক আছে, তাহলে কস্ট অফ দ্য আর্টিকেল কত, দেখো এত পার্সেন্ট লাভ হয়েছে, কত পার্সেন্ট না 12.5% লাভ হয়েছে। 12% 5% মানে কত, এটাকে যদি আমরা বলি তাহলে কত হবে 12.5/100। পার্সেন্টেজ এটা করে দিলে কি হয়ে যাবে, এটা 100 সমান কত, এই দশমিকটাকে এদিকে নিয়ে এলে 125/100 গণিতক 10, এখানে দশমিকটার জন্য এখানে নিচে একটা শূন্য 10 এলো। ঠিক আছে, তো 25 5 এ 125, 25 4 এ 100, 5 2 10 সমান 1/8। তোমার ভগ্নাংশ কত এলো, এইটা মানে 1/8 এলো। তাহলে 1/8 মানে কি, এই 8টা যদি আমার সিপি হয় মানে হচ্ছে সিপি বা ক্রয় মূল্য, ক্রয় মূল্য আমার কত যদি 8 হয়, ঠিক আছে 8x, আর এখানে 1টা কি এটা হচ্ছে আমার লাভ। ঠিক আছে, তা প্রফিট হচ্ছে বা লাভ কত হচ্ছে আমার এক্স, তাই তো। আর আমার কি বলে তাহলে এসপি বা বিক্রয় মূল্য কত হয়ে যাবে, এটা আমার ক্রয় মূল্য 8 টাকা দিয়ে আমি কিনেছি, 8x টাকা দিয়ে কিনেছি, আর x টাকা আমার লাভ হয়েছে, তাহলে বিক্রয় মূল্য কত হয়ে যাবে 8x প্লাস এক্স মানে হচ্ছে 9x আমার হয়ে যাবে বিক্রয় মূল্য। তা ঠিক আছে, কি বলেছে এ ম্যান সোল্ড অ্যান আর্টিকেল ফর এত, মানে এত টাকায় সে বিক্রি করেছে মানে এসপি, তাহলে 9x সমানই কত 247.5। তাহলে x সমান কত হয়ে যাবে, ভুলভাল লিখছি, তাহলে x সমান কত হয়ে যাবে 247.5/9, তাই তো। তাহলে এইটাকে যদি আমরা ভাগ করি তাহলে কি হয়ে যাবে, এদিকে ভাগ করলে তোমাদের আনসার হয়ে যাবে 27.5, 27.5 এইটা আসবে। ঠিক আছে, তাহলে x সমান আমার কত হয়ে গেল, x সমান 27.5 চলে এলো। তাহলে কি বলেছে দ্য কস্ট অফ দ্য আর্টিকেল, আর্টিকেলটি কস্ট কত ছিল, তা কস্ট আমার কত ছিল না এখানে হচ্ছে 8x, তাহলে 8 গণিতক x এর মান কত 27.5, তাহলে এটা হয়ে যাবে আমার, এটাই হয়ে যাবে আমার সিপি। তাহলে 8 × 25.7x এটি গুণ করলে কত হয়ে যাবে দেখো 220। ঠিক আছে, তাহলে 220 আমাদের অপশন 1 রাইট অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, তারপরের প্রশ্ন আমরা দেখবো। তারপরের প্রশ্ন কি বলেছে না, if each letter of the word typing is changed to the letter immediately
প্রিসিডিং বাই প্রিসিডিং মানে কি না আগের আগের লেটারটা, ঠিক আছে, প্রিসিডিং ইন দ্য ইংলিশ অ্যালফাবেট অর্ডার অ্যান্ড দ্য নিউ গ্রুপ অফ লেটার দাস ফর্মড ইজ রিঅ্যারেঞ্জ ইন ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডার। আচ্ছা, প্রথমে আমরা প্রিসিডিং বা আগের অক্ষরটাতে সাজিয়ে লিখি। দেখো কি কি আছে না, টি ওয়াই পি আই এন জি। আগের অক্ষর দিয়ে সাজিয়ে লিখবো মানে কত, -1 করবো আমরা সবকটা থেকেই। তাহলে -1 করলে কত হয়ে যাবে, এস। টি এর আগে কি হয়ে যাবে, এস আমার হয়ে যাবে। তেমনি এরকম ভাবে সবকটার কি হয়ে যাবে, ওয়াই এর হয়ে যাবে এক্স, পি এর হয়ে যাবে ও, আই এর হয়ে যাবে হচ্ছে এইচ, আর এন এর হয়ে যাবে হচ্ছে আমার এম, আর জি এর হয়ে যাবে আমার হচ্ছে এফ। এবার কি বলেছে, এই যে যেগুলো পেলাম সেগুলোকে অ্যারেঞ্জ করতে বলেছে কোথায়, ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডার। অ্যালফাবেটিক্যাল অর্ডার মানে হচ্ছে কোনটা ইংলিশ বর্ণমালা অনুযায়ী প্রথমে আছে সেই অনুযায়ী আমাকে সাজাতে বলেছে। তাহলে সেটাকে যদি আমরা ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডারে আমরা সাজাই তাহলে কি হয়ে যাবে না, প্রথমে কি আসবে না, প্রথমে হচ্ছে আমার এফ আসবে, তারপরে আমার কি আসবে, তারপরে আমার এইচ আসবে, তারপরে আমার কি আসবে না এম, তারপরে কি আসবে ও, তারপরে এস, তারপরে কি আসবে এক্স। ঠিক আছে, তো এটা আমার নতুন করে সাজালাম আমি এটাকে। দিয়ে কি বলেছে, দেন হুইচ লেটার ইজ ফার্স্ট টু দ্য রাইট ইন দ্য নিউ অ্যারেঞ্জ গ্রুপ। আচ্ছা, এইটার এই দিক থেকে রাইটে, সব থেকে রাইটে কি আছে না, রাইটে সব থেকে আছে এক্স, তাহলে এক্স আমাদের অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? পরে প্রশ্ন দেখবো। 9 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে না, সব লেবুই হলো এগুলো কি স্টেটমেন্ট আর কনক্লুশনের কোশ্চেন, ঠিক আছে। তো বলেছে কি অল লেমনস আর পটাটো, মানে সব লেবু হলো আলু। সব লেবু মানে হচ্ছে সব লেমন হলো কি না, সব লেমনই আলু বা পটাটো। তাহলে পটাটোর মধ্যে কি সব লেমন চলে আসছে। আর কি বলছে, কিছু লেবু হলো পেঁপে, কিছু লেবু হলো পেঁপে, কিছু লেবু হলো, এটা কি পেঁপে, পেঁপে আর এটা কি আমার পেয়ারা। আরে বাবা, ভুলভাল লিখছি। কি বলেছে, সব লেবু, লেবু, আচ্ছা সব লেবুই হচ্ছে আমার কি, সব লেবুই হচ্ছে আমার আলু। আর কি বলেছে না, সাম লেমনস, কিছু লেবু হলো পেঁপে, কিছু লেবু মানে এই কিছুটা লেবু মানে এই পার্সেন্টটা লেবু, এই পার্সেন্টটা লেবু আমার কি হচ্ছে না পেঁপে। ঠিক আছে, তাহলে এবার এখানে আমার কনক্লুশন গুলো কি কি দিয়েছে না, কিছু আলু হলো পেঁপে, কিছু আলু মানে দেখো এই পোর্শনের যে আলুগুলো আছে, ঠিক আছে, সেইগুলো আমার কি পেঁপের মধ্যে পড়ছে, তাহলে এটা আমার ঠিক। বলেছে কি সমস্ত পেঁপে হলো আলু, সমস্ত পেঁপে কি করে আলু হচ্ছে, দেখো এই যে পোর্শনটা আছে, ঠিক আছে, এই পোর্শনটার পেঁপে গুলো কি আমার আলু নয়, আলুর মধ্যে পড়ছে না, তাহলে এটি আমাদের কি রং হয়ে যাবে। তাহলে আমাদের কি শুধুমাত্র অপশন ওয়ান ফলো করছে। ঠিক আছে, তাহলে আমাদের কি দ্য কনক্লুশন ওয়ান ফলো, এইটি হয়ে যাবে আমাদের আনসার। ঠিক আছে, পরের প্রশ্ন দেখবো। 11 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, 7 boxes A B C D E F and G আর কেপ্ট ওভার দ্য আদার বাট নট নেসেসারি ইন দ্য সেম অর্ডার। মানে কি এই বক্স গুলোকে একটার উপরে একটা রাখা হয়েছে, তাহলে কিভাবে এগুলো অ্যারেঞ্জ হবে সেগুলো আমাদের করতে হবে। ঠিক আছে, তো সেগুলো আমরা করব। তো সেগুলো করার জন্য আমরা কি আমাদের এরকম ভাবে করে নেবো না, এই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। ঠিক আছে, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। এরকম ভাবে আর একটা সেট করে নেবো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। এইবার দেখি আমরা কি বলেছে, এফ কে ওপর থেকে তৃতীয় স্থানে রাখা হয়েছে, এফ কে ওপর থেকে তৃতীয় স্থানে মানে এইখানে হচ্ছে আমার এফ আছে, ঠিক আছে, এখানে হচ্ছে আমার এফ আছে। ঠিক আছে, এবার কি বলে তারপরে বি এবং জি এর মধ্যে কেবল শুধুমাত্র দুটি বাক্স আছে। আচ্ছা, বি এবং জি এর মধ্যখানে শুধুমাত্র দুটি বাক্স আছে, মানে এটিও হতে পারে আবার এটিও হতে পারে। এর মধ্যখানে জি আর বি এর মধ্যখানে দুটো বাক্স আছে, এই দুটো আমার হতে পারে। তারপরে কি বলেছে, ডি কে জি এর ঠিক ওপরে রাখা হয়েছে, ডি কে জি এর ঠিক ওপরে রাখা হয়েছে, মানে এইখানেও থাকতে পারে হচ্ছে আমার জি, ডি এর ওপরে ঠিক, জি এর ওপরে ডি আছে, তাই তো কি বলেছে, ডি কে জি এর ঠিক ওপরে রাখা হয়েছে, তাহলে এইখানেও থাকতে পারে আবার এইখানেও থাকতে পারে, এইখানেও থাকতে পারে। ঠিক আছে, এবার কি বলেছে, ই এবং এ এর মধ্যে শুধুমাত্র তিনটি বাক্স রাখা আছে, ই এবং এ,
ই এবং এ এর মধ্যে কটি বাক্স রাখা আছে? না 3টি। ই এবং এর মধ্যে কতগুলো বাক্স রাখা আছে? না ই এবং এর মধ্যে 3টি বাক্স রাখা আছে। তারপরে কি বলেছে? না ই এবং এর মধ্যে শুধু 3টি বাক্স রাখা আছে, এটা হয়ে গেল। আর বলছে ডি কে এফ এর নিচের কোনো একটি অবস্থানে রাখা হয়েছে। ডি কে এফ এর নিচে কোনো একটা জায়গায় রাখা হয়েছে। মানে ডি কি এফ এর নিচে কোথাও একটা আছে। তাহলে এফ এর নিচে যদি থাকে, তাহলে এইখানে যদি ডি থাকে, এইখানে আমার যদি ডি থাকে, তাহলে কি হয়ে যাবে? দেখো এখানে ডি যদি এই পজিশনটা নেই, তাহলে কজন হচ্ছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তাহলে 5টা জায়গা লাগবে। যদি আমরা এইখানে রাখি, তাহলে কথা হচ্ছে একটা, দুটো, তিনটে, চারটে জায়গা, 5টা জায়গা পাচ্ছি না। তাহলে এইটা আমার হবে না। তাহলে আমরা এইরকম ভাবে রাখবো। তাহলে এটি কেমন থাকবে? এরকম ভাবে 4 নম্বর পজিশনে বি থাকবে, তারপরে পজিশনটা ফাঁকা থাকবে, 6 নম্বর পজিশনে ডি থাকবে, আর 7 নম্বর পজিশনে কে থাকবে? জি থাকবে। তাহলে এটি আমাদের হয়ে গেল। এরপরে কি বলা হয়েছে? ডি কে এর নিচে কোনো একটা অবস্থানে রাখা হয়েছে, ই কে সবচেয়ে উপরের অবস্থানে রাখা হয়নি। ই কে সবচেয়ে উপরের অবস্থানে রাখা হয়েছে, মানে এই অপশনটা আমার হবে না। তাহলে এ সব থেকে উপরে থাকতে পারে। ঠিক আছে? এ যদি এখানে থাকে আমার, তাহলে কত? একটা, দুটো, তিনটে। তিনটের পরে ই আছে। এখানে একটা, দুটো, তিনটে। এরপরে তাহলে আমার ই আছে। তাহলে এটি আমার ইয়ে হয়ে যাবে। আর এখানে কে কে আছে? না এ বি, এ বি সি। এখানে সি নেই, তাহলে সি এখানে হয়ে যাবে আমাদের। বুঝতে পারলে তোমরা? তাহলে এটি আমাদের হয়ে যাবে। এটি ঠিকঠাক পজিশন। এবার কি বলেছে? হুইচ বক্স ইজ কেপ্ট ফোর্থ ফ্রম দ্য টপ। ফোর্থ ফ্রম দ্য টপ কে আছে? এটা হচ্ছে 1 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। 4 নাম্বার পজিশনে কি আছে? বি। তাহলে আমাদের রাইট আনসার কি হয়ে যাবে? না অপশন 2 বি আমাদের রাইট আনসার হয়ে যাবে। ঠিক আছে? এরপরের প্রশ্নটা দেখবো। 12 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে? না সাম অফ 3 কনজিকিউটিভ মাল্টিপলস অফ 8 ইজ 22424। মানে কি বলেছে? না 8 এর পরপর 3টি গুণিতক এর যোগফল হচ্ছে আমার 2424। ঠিক আছে? আচ্ছা, 8-এর যদি আমরা কোনো একটা গুণিতক ধরি, তাহলে প্রথমে গুণিতক কি হয়ে যাবে? একটা 8ই ধরছি। তারপরে গুণিতকটা কি হয়ে যাবে? 16। তারপরে গুণিতকটা কি হয়ে যাবে? 24। তাহলে 8-এর সঙ্গে কি হয়েছে? এটা 8, এটাও মানে কি 8-এর সঙ্গে 8 যোগ হয়েছে। তারপরে 24টা কি হয়েছে? না আবার হচ্ছে 8-এর সঙ্গে কত যোগ হয়েছে? 16 যোগ হয়েছে। বুঝতে পারলে? 16 যোগ হয়েছে। তাহলে আমাদের এখানে কি কি সেগুলো আমাদের প্রথম 3 গুণিতকগুলো তো আমরা জানি না। তাহলে আমরা ধরে নিচ্ছি প্রথমটা এর ফার্স্ট মাল্টিপল বা গুণিতকটা হয়ে যাচ্ছে আমার এক্স। তার পরেরটা কত হয়ে যাবে? এক্স প্লাস 8। আর তারপরেরটা কত হয়ে যাবে আমার? না এক্স প্লাস 16। বুঝতে পেরেছ? তাহলে এবার আমার কি হয়ে যাবে? এই তিনটের যোগফল কত বলে দিয়েছেন? এই তিনটের যোগফল হয়ে যাচ্ছে আমার, এই তিনটে যদি আমরা যোগ করি, তো যোগফল কত হয়ে যাচ্ছে আমার? না 2424। তাহলে এখানে ধর একটা, দুটো, তিনটে এক্স মানে 3x প্লাস এখানে 8 আর 16 24 সমান 2424। আর তাহলে 3x 2424 মাইনাস 24। তাহলে x সমান কত হয়ে যাচ্ছে? এটা থেকে বাদ দিলে হয়ে যাচ্ছে আমার 2400/3 সমান 800। তাহলে প্রথমটি আমার কত হয়ে যাচ্ছে? প্রথম মাল্টিপল হয়ে যাচ্ছে আমার হচ্ছে 800। বুঝতে পারলে? তাহলে প্রথমটা যদি 800 হয়, কি বলেছে? লার্জেস্ট ওয়ান। লার্জেস্ট ওয়ান কোনটা? আমার এই এক্স প্লাস 16টা হচ্ছে লার্জেস্ট ওয়ান। তাহলে 800 প্লাস 16 এইটা হয়ে যাবে লার্জেস্ট। 800 প্লাস 16 সমান কত হয়ে যাবে? না 816। এটি আমাদের অ্যান্সার হয়ে যাবে। 816 কোথায়? 816 অপশন 4-এ আছে। এটি আমাদের রাইট অ্যান্সার হবে। ঠিক আছে? পরের প্রশ্নটা আমরা দেখবো। পরের প্রশ্ন আমাদের কি বলেছে? ইন দ্য ফলোইং নাম্বার পেয়ার্স কি না সেকেন্ড নাম্বার ইজ অবটেন। আচ্ছা, মানে হচ্ছে এইখানে যে নাম্বারটা বসবে সেই নাম্বারটা থেকে এটা যেমন ভাবে এসছে, এখানে এই নাম্বারটা থেকেও এখানে যেটি আসবে সেরকম ভাবে আসবে। ঠিক আছে? তো আমরা এখানে অপশন গুলো থেকে দেখবো। দেখো প্রথমে যদি আমরা 1 নম্বর অপশনকে দেখি, 1 নম্বর অপশনে যদি আমরা এখানে দেখা আছে 164। এখানে যদি আমরা 164 বসাই, আর y এর জায়গায় 92, এখানে যদি 92 বসাই, তাহলে দেখো কি হচ্ছে না, আমরা যদি বিয়োগ করি, তাহলে দেখো বিয়োগ করে হচ্ছে না। কত বিয়োগ করে কত হচ্ছে না? 128 থেকে যদি 164 বাদ দিই, তাহলে আমাদের কত থাকছে না? যদি 36 বিয়োগ দিলে 36 হচ্ছে। আর এটা থেকে এটা বাদ দিলে আমার কত থাকছে না? 92 থেকে 46 এটা বাদ দিলে হচ্ছে আমার 46। আর 2 8 হচ্ছে 54, 50, 55, 52, 54।
54 হচ্ছে। তাহলে এই দুটো সমান হচ্ছে না, তাহলে বিয়োগ করে এরকম ভাবে হবে না। ঠিক আছে, তাহলে এটা আমাদের বিয়োগ করে হচ্ছে না। তারপরের অপশন আমরা দেখবো, তারপরের অপশন কত আছে না 168 98, 168 168 আর কত আছে 98। আচ্ছা, এখান থেকে বিয়োগ করলে কত হচ্ছে আমার না, এখান থেকে বিয়োগ করলে হচ্ছে আমার 40, আর এখান থেকে বিয়োগ করলে কত হচ্ছে 98, আর এখানে 40, এখানে 40 হবে না, তাহলে এটিও আমাদের অ্যান্সার হবে না। এরকম ভাবে দেখো বিয়োগ করলে আমাদের অ্যান্সার হচ্ছে না, তো আমাদের এখানে কি যখনই বিয়োগ যোগ বিয়োগ, এখানে যোগ করলেও হবে না বিয়োগ করলেও হবে না, যোগ বিয়োগ গুণ ভাগ করে কোনো রকম ভাবে না হবে, তখন আমরা ইউনিট ডিজিট গুলো ধরে দেখবো। ইউনিট ডিজিট গুলো কেমন ভাবে ধরে দেখবো না, সাম অফ ইউনিট ডিজিট করে দেখবো। দেখো প্রথম অপশনটায় আমরা যদি যাই, প্রথম অপশনের দেখো ইউনিট ডিজিট গুলো কি আছে, এখানে যদি 164 হয় এখানে, তাহলে 6 আর 1 কত, 6 আর 1 হচ্ছে আমার 7, 7 আর 4 কত 11, মানে এখানে ইউনিট ডিজিট কত হয়ে যাচ্ছে যোগফল 11। এইখানে যদি যোগ করি 8 আর 2 10 আর 1 11, এখানের ইউনিট ডিজিটের যোগফল হয়ে যাচ্ছে 11। 146 এর যদি আমরা 1 4 আর 6 তিনটে যোগ করি কত হয়ে যাচ্ছে 11, আর ওয়াই এর জায়গায় যদি 92 হয় এই দুটো যোগফল হয়ে যাচ্ছে 11। তাহলে আমাদের কি অপশন 1 অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? পরের প্রশ্ন দেখবো। পরের প্রশ্ন আমাদের কি বলেছে দেখো, এল পি আর ভি এক্স ওয়াই এবং জেড একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে রয়েছে। ঠিক আছে, একটা বৃত্তাকার টেবিল যদি বানায় কজন আছে, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন, 7 জন আছে। তাহলে এই যে একটা বৃত্তাকার টেবিলে এরা এই 7 জন কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, মানে এইদিকে। ঠিক আছে, তো কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, তাহলে কি ভি এর ডান দিক থেকে গণনা করলে, এখানে যদি আমি ভি ধরি, ঠিক আছে, তাহলে কি বলেছে ভি এর ডান দিক, ভি এর ডান দিক কোনটা, এদিকে তুমি ভাবো ভি তুমি বসে আছো এই কেন্দ্রের দিকে এইদিকে মুখ করে, তাহলে তোমার ডান দিক কোনটা হয়ে যাবে, তোমার ডান দিক হয়ে যাবে এই দিকটা। তাহলে কি বলেছে ডান দিক থেকে গণনা করলে ভি ও এল এর মধ্যেখানে শুধুমাত্র একজন ব্যক্তি বসে আছে, তাহলে মধ্যেখানে একজন আছে, ভি ও এল এর মধ্যেখানে কজন ব্যক্তি বসে আছে, একজন ব্যক্তি বসে আছে। তারপরে বলেছে কি এল ও এক্স এর মধ্যে শুধুমাত্র একজন ব্যক্তি বসে আছে, যে এল আর এক্স, এখানে যদি এক্স হয় তাহলে এল ও এক্স এর মধ্যে কজন ব্যক্তি বসে আছে, এখানে একজন ব্যক্তি বসে রয়েছে। আচ্ছা, আমরা এটা তো করতে যাবো, ঠিক আছে, কি কি পসিবিলিটি হতে পারে সেই জন্য আমরা দুটো সেটকে নিয়ে চলছি। আচ্ছা, এখানে আমার এক্স হয়ে যাবে। আর তারপরে কি বলেছে না, ভি ও জেড এর মধ্যে শুধুমাত্র একজন ব্যক্তি বসে রয়েছে, ভি ও জেড এর মধ্যে, ভি ও জেড এর মধ্যে, তাহলে জেড এখানে হবে। তারপরে কি বলেছে না, আর ও এক্স এর মধ্যে শুধু দুজন ব্যক্তি বসে আছে, আর ও এক্স এর মধ্যে। আচ্ছা, আর কোথায় আমার, আর ও এক্স, যে আর ও এক্স এর মধ্যে, মানে এখানে আমার এক্স এক্স, তাহলে আর বলছে কি এক্স আর আর এর মধ্যে দুজন ব্যক্তি বসে রয়েছে, তাহলে এক্স এইখানে, তাহলে এখানে একজন দুজন, দুজন ব্যক্তি যদি বসে থাকে তাহলে এইখানে আমার হতে হবে, এখানে কিন্তু ভি আছে আমার, তাহলে এদিক থেকে হবে না, তাহলে এক্স এখানে একজন দুজন, দুজনের পরে যদি এখানে দিই আমি এক্স, তাহলে এটি আমার হয়ে যাবে, এই সরি এক্স না, এখানে আর হবে। বুঝতে পেরেছো? তাহলে কি এখানে হচ্ছে আমার ভি, এখানে হচ্ছে আমার আর, এখানে হচ্ছে এল, এখানে হচ্ছে এক্স, আর এখানে হচ্ছে আমার জেড বসে। তারপরে কি বলেছে, তারপরে বলেছে পি ও জেড এর মধ্যে একজন ব্যক্তি বসে আছে, পি ও জেড, পি ও জেড কোথায়, আমার জেড কোথায়, জেড আর পি, তাহলে এখানে আমার পি হবে, পি ও জেড এর মধ্যে একজন ব্যক্তি বসে আছে। আর তাহলে আমার কি বাকি রইলো, বাকি রইলো ওয়াই, তাহলে এখানে হয়ে যাবে আমার ওয়াই। বুঝতে পেরেছো? তাহলে আমার প্রশ্নে কি বলেছে, ওয়াই এর তুলনায় ঠিক ডান দিকে, আচ্ছা ওয়াই এর ডান দিকে কে বসে রয়েছে, ওয়াই এর ডান দিকে বসে রয়েছে ভি, ওয়াই এর ডান দিকে বসে রয়েছে ভি, এবং কি না বাঁ দিকে, এবং ওয়াই এর বাঁ দিকে, ওয়াই এর বাঁ দিক মানে এদিকটা হয়ে যাবে, বাঁ দিকে কে বসে রয়েছে জেড, তাহলে কি ভি এবং জেড, এই অপশন 3 আমাদের অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? পরের প্রশ্নটা আমরা দেখবো। তারপরের প্রশ্নটা কি বলেছে, বলেছে দ্য ট্যাক্স অন এ কমোডিটি ইজ রিডিউসিভ, বলছে ইজ রিডিউসিভ বাই 20% and its consumption is increased by 15%। আচ্ছা, তাহলে আমরা কি না কমোডিটি, মানে কমোডিটি কমোডিটি ধরে নিচ্ছে আগে কত ছিল 100, আর সেই কমোডিটিটার ট্যাক্স কত ছিল, সেই কমোডিটির ট্যাক্স কত ছিল আগে না, আগে ট্যাক্স ছিল কত 100। এবার কি বলেছে, দ্য কমোডিটি ইজ রিডিউস বাই 20%, এই কমোডিটিটাকে 20% কমিয়ে দেওয়া হয়েছে, মানে এখন কত হয়ে গেছে এটি 80, আর কনজাম্পশন ইজ ইনক্রিজ বাই
আচ্ছা, এটা ট্যাক্স নয়, সরি, কনজাম্পশন হবে এটা। এই কনজাম্পশনটা কত পার্সেন্ট বেড়েছে? না 15% বেড়েছে, মানে এটা কত হয়ে যাবে? 115। 15% বেড়েছে মানে 100 থেকে 15 বেড়েছে, তাহলে 115 হয়ে যাবে। তাহলে হোয়াট ইজ দ্য ইফেক্ট অন ট্যাক্স রেভিনিউ? তাহলে ট্যাক্স রেভিনিউ কত হয়ে যাবে? তাহলে আগে কমোডিটিতে কনজাম্পশন 15, 100 তে 100 ছিল, তাহলে সমান কত হয়ে যাবে? ট্যাক্স কত কালেক্ট হতো এখান থেকে? না, ট্যাক্স আমরা যদি কালেক্ট করি তাহলে এখান থেকে হয়ে যাবে আমার এত টাকা। আর এখানে যদি 80 থেকে 115 যদি 115 কি আমার কনসাম্পশন হতো, তাহলে সেখান থেকে কত টাকা হয় আমার? না, এটাকে গুণ করলে হয়ে যাবে 9200, 9200 টাকা। তাহলে কত আমার কম হচ্ছে ট্যাক্সে? ইফেক্ট অন ট্যাক্স কত টাকা কম হচ্ছে? 800 টাকা কম হচ্ছে। কার উপর কম হচ্ছে? না, এর উপরে কম হচ্ছে আমার, 10,000-এর উপরে। ঠিক আছে, হোয়াট ইজ দ্য ট্যাক্স হচ্ছে পার্সেন্টেজ, এখানে পার্সেন্টেজ জানতে চেয়েছে, 100 দিয়ে গুণ করে দেবো আমরা। তাহলে কি একটা দুটো একটা দুটো একটা দুটো একটা দুটো কেটে গেল, সমান কত? না 8% আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে 8% কি হয়ে যাবে? কমেছে। এই 800টা কি আগে ছিল কত? 10,000, এখন হয়েছে কত? 9,200, মানে কমেছে। তাহলে 8% কমেছে, ডিক্রিজ বাই 8%। অপশন 2 আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমরা 20 নম্বর প্রশ্ন দেখবো। 20 নম্বর প্রশ্ন কি বলেছে? না, স্থির জলেতে এক ব্যক্তির বা নৌকার গতিবেগ 3 কিলোমিটার/ঘন্টা। ঠিক আছে, তারপরে কি বলেছে? না, স্রোতের অনুকূলে 50 কিলোমিটার যেতে যে সময় লাগে, স্রোতের প্রতিকূলে সেই একই দূরত্ব যেতে তার দ্বিগুণ সময় লাগে। তাহলে স্রোতের অনুকূলে ওই ব্যক্তির গতিবেগ কত? এটা আমার জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে আমরা ধরে নেবো কি নদীর স্পিড, নদীর যে জল, সেই জলের নর্মাল অবস্থায় স্পিড কত ধরে নেবো? না, এক্স এক্স কিলোমিটার/ঘন্টা ধরে নেবো। আচ্ছা, এবার কি বলেছে? না, স্থির জলে নৌকার বেগ 3 কিলোমিটার/ঘন্টা বলে দিয়েছে আমার। স্থির জলে নৌকার বেগ 3 কিলোমিটার/ঘন্টা বলে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা, আর এইবার দেখো একটা জিনিস হয়, এটা হচ্ছে নদীর স্পিড, মানে নদীর জল যাচ্ছে আর সে নদীর জলে নৌকা যাচ্ছে। ঠিক আছে, নদীর জলেরও একটা স্রোত আছে, আর নৌকাটা যাচ্ছে এদিকে, সেই নৌকাটারও একটা স্পিড আছে। ঠিক আছে, এইবার যদি আমরা ধরো এইদিকে আমার নদীর জল বইছে, আর আমিও যদি এইদিকে যাই নৌকা নিয়ে, তাহলে কি হয়ে যাবে? আমার এই দুটো স্পিড যোগ হয়ে যাবে। আর নৌকা ধরো তোমার এইদিকে যাচ্ছে, আর নদীর স্রোত এইদিকে যাচ্ছে, আর নৌকা তোমার উল্টো দিকে যাচ্ছে, সেক্ষেত্রে কি হয়ে যাবে? না, দুটো স্পিড আমার মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে হচ্ছে এবার দেখো কি বলেছে? না, স্রোতের অনুকূলে, যদি অনুকূলে যায়, অনুকূলে গেলে স্পিড কি হয়ে যাবে? অনুকূলে যদি যায় তাহলে নৌকার স্পিড 3, এর সঙ্গে প্লাস নদীর স্পিড এক্স, এই স্পিডে যাবে। আচ্ছা, যদি প্রতিকূলে যায়, প্রতিকূলে গেলে স্পিড আমার কি হয়ে যাবে? না, স্পিড হয়ে যাবে, না, এই নৌকার স্পিড থেকে নদীর স্পিডটা মাইনাস হয়ে যাবে, এত কিলোমিটার/ঘন্টা। ঠিক আছে, তো এটা আমার হয়ে গেল। এইবার কি বলেছে আমার এখানে? না, 50 কিলোমিটার দূরত্ব যেতে কি, না, স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে মানে হচ্ছে কি, না, আপস্ট্রিম, স্রোতের অনুকূলে যেতে, অনুকূলে যেতে যে টাইম লাগছে, এইটা সমান কি, স্রোতের অনুকূলে যেতে যে টাইম লাগছে, স্রোতের প্রতিকূলে সেই একই দূরত্ব যেতে তার দ্বিগুণ সময় লাগছে। তাহলে কত? না, স্রোতের প্রতিকূলে যেতে তার দ্বিগুণ সময় লাগছে। 2 ইন্টু প্রতিকূল, প্রতিকূলে যাওয়ার সময় বা টাইম। ঠিক আছে, তো অনুকূলের টাইম, অনুকূলে নদীর মানে স্রোতের অনুকূলে যাওয়ার সময় যে টাইম লাগছে সেইটা সমান কি, প্রতিকূলে যেতে যে টাইমটা লাগছে সেটা সমানই আমার অনুকূলে যেতে টাইম লাগছে। ঠিক আছে, না সরি, এখানটা ভুল হয়ে গেল। এইটা হয়ে যাবে হচ্ছে 2 ইন্টু অনুকূলের টাইম সমান প্রতিকূলের টাইম।
ঠিক আছে, তাহলে অনুকূলের টাইম আমরা সমান কি জানি, টাইম সমান হচ্ছে কি না, টাইম সমান কি স্পিড ডিস্টেন্স বাই স্পিড। ঠিক আছে, আমরা জানি ডিস্টেন্স বাই স্পিড, আর ডিস্টেন্স দূরের ক্ষেত্রে কত আমার 50 কিলোমিটার। তাহলে সমান এটা কত হয়ে যাবে না 2 ইন্টু অনুকূলের টাইম মানে কি হয়ে যাবে, দূরত্ব কত 50 বাই অনুকূলের স্পিড কত 3 প্লাস এক্স। তাহলে আমার কত হয়ে যাবে না 3 প্লাস এক্স সমান প্রতিকূলের টাইম মানে 50 একই দূরত্ব যাচ্ছে, আর এর প্রতিকূলের স্পিড কত না 3 মাইনাস এক্স। তাহলে আমার এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে আমার কত হয়ে যাবে, এটি হয়ে যাবে হচ্ছে 50 এদিকে 50 কেটে গেল, তাহলে কত হয়ে যাবে না 2/3 প্লাস এক্স সমান 1/3 মাইনাস এক্স, বা 3 প্লাস এক্স সমান এই 2 দিয়ে এদিকে এটাকে পুরোটাকে যদি গুণ করে দিই তাহলে কত হয়ে যাবে না 3 দুগুণে 6 মাইনাস 2x। তাহলে আমার কত হয়ে যাবে, এক্স এদিকে আছে, তাহলে এক্স এই দিকের এক্সটাকে এদিকে নিয়ে এলাম, প্লাস 2x সমান 6 মাইনাস 3, বা 3x সমান 3, x সমান 1। তাহলে x সমান যেহেতু আমার 1 এলো, x সমান 1 মানে কি, x সমান কি ধরে নিয়েছিলাম আমি, নদীর স্পিড x। তাহলে কি বলেছে, স্রোতের অনুকূলে ওই ব্যক্তির গতিবেগ কত ছিল, স্রোতের অনুকূলে কত 3 প্লাস এক্স, 3 প্লাস এক্স মানে হয়ে যাবে 3 প্লাস 1 সমান 4, আমার অ্যান্সার হয়ে যাবে 4, অপশন 2 আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, 20 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার 21 নম্বর প্রশ্ন আমরা কি দেখবো না, টু সাকসেসিভ ডিসকাউন্ট অফ 40% and 60% অন ডিল ইকুইভ্যালেন্ট টু, দুটো সাকসেসিভ ডিসকাউন্ট থাকে, এটা যদি এ হয় এটা যদি বি হয়, তাহলে সাকসেসিভ ডিসকাউন্ট যখনই বলবে, এই সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলা কি না, এ প্লাস বি মাইনাস এ বি বাই 100%। ঠিক আছে, তো সমান এখানে কত আমার হয়ে যাবে 40 প্লাস 60 মাইনাস 40 গুণিতক 60 বাই 100, তাহলে সমান 40 আর 60 কত হয়ে যাবে, 40 আর 60 হয়ে গেল আমার 100 মাইনাস 4 6 24 সমান 76%। ঠিক আছে, অপশন 3 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তারপরের প্রশ্ন আমাদের কি বলেছে, সিম্পলিফাই দ্য ফলোইং এক্সপ্রেশন, এইটাকে আমার সিম্পলিফাই করতে বলেছে। ঠিক আছে, তো সিম্পলিফাই আমরা করব 2z মাইনাস 5y হোল স্কয়ার প্লাস 5z প্লাস 2y হোল স্কয়ার মাইনাস 25z স্কয়ার। তাহলে a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা ভেঙে দেবো, কি হয়ে যাবে, এটি সমান 2z এর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 2z ইন্টু 5y প্লাস 5y এর হোল স্কয়ার প্লাস 5z এর হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 5z ইন্টু 2y প্লাস 2y এর হোল স্কয়ার মাইনাস কত আছে না মাইনাস 25z স্কয়ার। তো সমান কত হয়ে যাবে, 2z স্কয়ার মানে 2 দুগুণে 4z স্কয়ার মাইনাস 2 দুগুণে 4, 4 5 20, 20zy প্লাস 5 5 25y স্কয়ার প্লাস 5z স্কয়ার, এই 25 5 স্কয়ার মানে 25z স্কয়ার প্লাস 20zy প্লাস 4y স্কয়ার মাইনাস 25z স্কয়ার। ঠিক আছে, দেখো মাইনাস 20zy প্লাস 20zy কেটে গেল আমার। ঠিক আছে, তাহলে এবার কত আছে আমার এখানে 25y স্কয়ার প্লাস 4y স্কয়ার সমান কত হয়ে যাবে না, আমার হয়ে যাবে এখানে 25y স্কয়ার প্লাস 4y স্কয়ার মানে 29y স্কয়ার, আর এখানে দেখো 4z স্কয়ার প্লাস 25z স্কয়ার মানে কত হয়ে গেল 29z স্কয়ার মাইনাস 25z স্কয়ার।
এই যে প্লাস 25z² মাইনাস 25z² কেটে গেল, প্লাস 4z², তাহলে এটি আমাদের আনসার হয়ে যাবে 29y² প্লাস 4z²। অপশন 3 আমাদের রাইট আনসার হয়ে যাবে। ঠিক আছে, এর পরের প্রশ্নটা কি বলেছে, দ্য এলসিএম অফ 84, 105 এন্ড 140 এর লসাগু কি হয়ে যাবে? 84, 105 আর 140 2 দিয়ে যদি ভাগ করি কত হয়ে যাবে? 42, এটা ভাগ হবে না, তারপর হয়ে যাবে 70, আবার যদি 2 দিয়ে ভাগি 21, 105 এটি হবে না, 35, 7 দিয়ে যদি করি 7 3 21, 7 15, 105 আর হচ্ছে 7 5 35, আবার যদি 5 দিয়ে করি 3 5 3 15, 5 1 5, 3 দিয়ে করলে 1 1 1, তাহলে আমার লসাগু কি হয়ে যাবে? 2 গণিতক 2 গণিতক 7 গণিতক 5 গণিতক 3 কত হয়ে যাবে না 5 3 15, 5 3 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60 গণিতক 7, 6 7 42, 420। ঠিক আছে, তো অপশন 4 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তারপরে প্রশ্নটা কি বলেছে? প্রশ্নটা বলেছে কি 24 মিটার লম্বা, 8 মিটার উঁচু এবং 60 সেন্টিমিটার পুরু একটি দেওয়াল তৈরি করতে 28 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার মাপের কতগুলো ইট লাগবে। মানে এই ধরো একটা ইট আছে, এই ইটের দৈর্ঘ্য কত বলে দিয়েছে না দৈর্ঘ্য 12, প্রস্থ কত বলে দিয়েছে না প্রস্থ 8, আর না সরি কত বলেছে দৈর্ঘ্য কত বলেছে 24, প্রস্থ বলেছে 12, আর এই উচ্চতাটা আমার কত বলে দিয়েছে? উচ্চতা বলে দিয়েছে 8 সেমি। তো এই মাপের আমার কত এটার এই মাপের কতগুলো ইট লাগবে? ঠিক আছে, আর দেওয়ালটা কত বলে দিয়েছে আমার না 28 মিটার লম্বা, এখানে দেখো এগুলো সব সেমিতে আছে আর এখানে দেখো মিটারে আছে, তাহলে এটাকে আমার কি করতে হবে না প্রথমে কনভার্ট করে নিতে হবে সেন্টিমিটারে। আচ্ছা, ওয়াল এই দেওয়ালটা যে আছে দেওয়ালটার কত 24 মিটার লম্বা, মানে লেন্থ কত সমান 24 মিটার সমান 24 গণিতক 100 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা এর ব্রেথ কত বলে দিয়েছে 8 মিটার উঁচু। ঠিক আছে, তাহলে 8 মিটার সমান 8 ইন্টু 100 সেন্টিমিটার, আর উচ্চতা কথা বলে দিয়েছে হাইট বলে দিয়েছে আমার 60 সেন্টিমিটার, এটা বলে দিয়েছে। এবং কি বলেছে এই দেওয়ালটির 10% অংশ মশলা দিয়ে পূর্ণ থাকে, মানে এবার যদি ওই ওয়ালটার আয়তন আমরা বের করি, আয়তন সমান কি দৈর্ঘ্য গণিতক প্রস্থ গণিতক উচ্চতা সমান কত হয়ে যাচ্ছে আমার 24 ইন্টু 100 মানে 2400 গণিতক 800 গণিতক 60, এটা হয়ে যাচ্ছে আমার দেয়ালটার আয়তন টোটাল। ঠিক আছে, এবার এই আয়তনের 10% অংশ কি মশলা দিয়ে পূর্ণ থাকে, মানে 10% কি আছে 10% হচ্ছে আমার মশলা আছে, মানে এর মধ্যে ইট নেই, তাহলে ইট কত পার্সেন্ট আছে 90% ইট আছে, তাহলে আমাদের তাহলে ইন্টু 90% মানে 90/100, এইটা হচ্ছে আমার টোটাল হচ্ছে মশলা বাদে ইটের আয়তন কত এইটা। তাহলে এখানে যদি কাটাকুটি করি একটা দুটো তাহলে সমান কত পড়ে যাচ্ছে 2400 ইন্টু 800 ইন্টু 6 9 54, বা এটাকে আমরা এরকমই রাখি 6 গণিতক 9। ঠিক আছে, এবার কি বলেছে আমার এই যে ইট আছে, এবার তাহলে ইট কতগুলো ইট লাগবে মানে এই আয়তনটাকে একটা ইটের আয়তন দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, ইটের আয়তন কত হয়ে যাবে না ইটের আয়তন হয়ে যাবে কত না দৈর্ঘ্য গণিতক দৈর্ঘ্য হচ্ছে আমার 12 গণিতক 24 গণিতক 8, এই আয়তন দিয়ে এটাকে ভাগ করলে কতগুলো ইট আছে আমরা সেটা পেয়ে যাব, তাই তো। তাহলে কি 2400 গণিতক
800 গুণিতক 6 গুণিতক 9 ডিভাইডেড বাই 12 গুণিতক 24 গুণিতক 8। এদিকে আমরা ভাগ করি, দেখো 24 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে 100। আচ্ছা 8 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে 100। আচ্ছা 6 দিয়ে এটাকে কাটি যদি 6 দুগুণে 12। আচ্ছা আবার যদি 2 দিয়ে এটাকে কাটি 50, তোমার কত হচ্ছে 50 গুণিতক 100 গুণিতক 9 সমান কত হয়ে যাচ্ছে আমার না 6 9 54, এই একটা শূন্য আর এখানে দুটো শূন্য, তো 54,000 আমার কত ইট লাগবে। এই ভুলভাল করে দিচ্ছি গো, কত লাগছে 5 9 45, 45,000 ইট লাগবে আমাদের। 45,000, অপশন 1 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরের প্রশ্নটা দেখবো। পরের প্রশ্নটা কি বলেছে, কে বি ডাব্লিউ জে ইজ রিলেটেড টু কি না কে বি ডাব্লিউ জে রিলেটেড টু কি না এম জেড জেড জি। আর সেম ভাবে কি না ও এক্স সি ডি রিলেটেড টু কিউ ভি এফ এ। তো এরকম ভাবে তাহলে এস টি আই এক্স, মানে এইটার সঙ্গে এটা যেভাবে রিলেটেড, এইটার সঙ্গে এইটা যেভাবে রিলেটেড, তাহলে এইটার সঙ্গে রিলেটেড কি হয়ে যাবে সেটাকে আমি জানতে চেয়েছি। ঠিক আছে, তো সেটা যদি আমরা জানি তাহলে দেখো কি আছে না এম, এই কে থেকে যদি আমরা কি -2 করি, -2 -2 -2 -2 সবকটা থেকে -2 করি, তাহলে দেখো কে থেকে 2 মাইনাস করলে এম আসবে, বি থেকে 2 মাইনাস করলে কি হবে জেড আসবে, ডাব্লিউ থেকে 2 মাইনাস করলে কত জেড আসবে। আর না 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 না, এটা ভুল করলাম। প্রথমটা দেখো এটা থেকে এটা কত হয়েছে, কে থেকে এটা -2 হয়েছে, তারপরটা কি না 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 প্লাস, এটা +2 হয়েছে, তারপর একটা -2, তারপর একটা +2, তারপর একটা -2। এটাও সেম ভাবে +2 -2 +2 -2, তাহলে এখানেও কি হবে +2 -2 +2 -2। তাহলে এস থেকে 2 বাদ দিলে কত হয়ে যাবে আমার না এস থেকে 2 বাদ দিলে হয়ে যাবে হচ্ছে আমার ইউ টি, এর সঙ্গে 2 যোগ করলে ইউ হয়ে যাবে। আর কারণ এস এর পরে দেখ, এস এর পরে পি কিউ আর এস টি, তারপরে টি, তারপরে ইউ, তাহলে এস এর পরে 2 যোগ করলে 1 2 2 হয়ে যাবে টিউ, তাহলে ইউ হয়ে যাবে। টি থেকে 2 বাদ দিলে কত হয়ে যাবে, টি থেকে 2 বাদ দিলে হয়ে যাবে আমার আর, আর আই থেকে 2 যোগ করলে কত হয়ে যাবে না এল, আর এক্স থেকে 2 বাদ দিলে আমার কত হয়ে যাবে ইউ। তাহলে আমার অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে আমার ইউ আর এল ইউ, ইউ আর এল ইউ, অপশন 2 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তারপরে প্রশ্নটা কি বলেছে, 250 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন সমান্তরাল লাইনে বিপরীত দিকে থেকে যথাক্রমে 90 কিলোমিটার পার ঘন্টা এবং 60 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে আসছে, কত সেকেন্ডে তারা একে অপরকে সম্পূর্ণ অতিক্রম করবে। দেখো বলেছে দুটো ট্রেন, ধরো এই একটা ট্রেন আর এই একটা ট্রেন, ঠিক আছে, তো এই ট্রেনটা এদিকে যাচ্ছে আর এটাও এদিকে যাচ্ছে, দুটো ট্রেন একে অপরকে যখন অতিক্রম করবে, ঠিক আছে, তাহলে কি করবে, প্রথমে তাদের এইটা হচ্ছে তাদের ইঞ্জিন, এইটা হচ্ছে ইঞ্জিন, এই ইঞ্জিনটা একে অপরকে পার করবে, তারপরে কি ইঞ্জিনটা পেরিয়ে গেল দিয়ে মানে এরকম জায়গায় এলো, ঠিক আছে, তারপরে কোন জায়গায় পজিশনে পড়ে যাবে এই পজিশনে। তাহলে প্রথমে তারা ইঞ্জিনটাকে পার করবে, ইঞ্জিনটাকে পার করার পরে তাদের এই লাস্ট পোর্শন দুটো, এই দুটো যতক্ষণ না পার হয়ে যাবে ততক্ষণ তারা সম্পূর্ণ একে অপরকে অতিক্রম করবে না। তাহলে সম্পূর্ণ একে অপরকে অতিক্রম করা মানে কি, এই ট্রেনের যেটা দৈর্ঘ্য হয়ে গেল, এই ট্রেনের দুটো দৈর্ঘ্য হয়ে গেল, মানে দুটো দৈর্ঘ্যকেই তারা অতিক্রম করছে। এটা যদি এ ট্রেন হয়, এটা যদি বি ট্রেন হয়, তাহলে যখন তারা অতিক্রম করছে তখন অতিক্রম করার সময় তাদের যে রিলেটিভ যে ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে, তাদের সেই ডিস্টেন্সটা কি হয়ে যাবে না, সেই ডিস্টেন্স আমাদের দুটো ট্রেনের দৈর্ঘ্য যত সেই দৈর্ঘ্য দুটো হয়ে যাবে এ প্লাস বি। আর একটা হয় আমাদের কি রিলেটিভ স্পিড, রিলেটিভ স্পিড কি হয়ে যাবে যখন দুটো ট্রেন এরকম ভাবে সামনাসামনি যাবে, সেক্ষেত্রে দুটো স্পিড আমার কি হয়ে যাবে না স্পিড 1 প্লাস স্পিড 2, দুটো স্পিড আমাদের যোগ হয়ে যাবে। আর যদি অপোজিট
যদি সেম ডিরেকশনে যায় তাহলে হচ্ছে কি না বড় স্পিডটা থেকে ছোট স্পিডটা আমার কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। বুঝতে পেরেছো? এক্ষেত্রে কি বলেছে না দুটি ট্রেনের দৈর্ঘ্য কত 250 মিটার মানে একই মাপের। তাহলে আমাদের এখানে ডিস্টেন্স সমান কত হয়ে যাবে 250 প্লাস 250 সমান কত 500 মিটার। এবং কি বলেছে না রিলেটিভ স্পিড কত না 90 কিলোমিটার একটা ট্রেনের গতি আর একটা ট্রেনের 60 গতি। তাহলে যোগ হয়ে যাবে আমাদের যেহেতু একই দিকে আসছে তারা মুখোমুখি আসছে তাহলে যোগ হয়ে গেলে কি হয়ে যাবে না যোগ হয়ে গেলে আমাদের হয়ে যাবে 90 প্লাস 60 কিলোমিটার পার ঘন্টা। 90 প্লাস 60 150 কিলোমিটার পার ঘন্টা। আর এই কিলোমিটার পার ঘন্টাকে আমার এখানে দেখো এটা মিটারে আছে তাহলে মিটারে যদি কনভার্ট করি ঠিক আছে তাহলে মিটারে কনভার্ট করলে কত হয়ে যাবে 5/18 দিয়ে আমার ভাগ গুণ করতে হবে। ঠিক আছে তাহলে 5/18 দিয়ে গুণ করতে হবে এটা হয়ে যাবে আমার কত রিলেটিভ স্পিড। ঠিক আছে আর আমার টাইম জিজ্ঞাসা করেছে তাহলে টাইম সমান কি আমার টাইম সমান হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত আমার এখানে 500 তাহলে 500/150 গণিতক 5/18। তাহলে 18টা এটার এখানে ভাগ আছে তাহলে এটা কি হয়ে যাবে উপর দিকে উঠে যাবে। ঠিক আছে উপর দিকে উঠলে কি হয়ে যাবে না সমান 500 গণিতক 18/150 গণিতক 5। এই একটা শূন্য একটা শূন্য কেটে গেল 5 3 15 5 10 50 5 2 10 3 6 18 তাহলে সমান কত হয়ে যাবে 6 2 12 6 গণিতক 2 সমান 12 সেকেন্ড। তাহলে 12 সেকেন্ড আমাদের আনসার হয়ে যাবে অপশন 4 আমাদের রাইট আনসার। ঠিক আছে বুঝতে পেরেছো? এর পরের প্রশ্ন আমরা দেখব। পরের প্রশ্ন কি বলেছে না হুইচ অফ দ্য টু নাম্বার শুড বি ইন্টারচেঞ্জ টু মেক দ্য গিভেন ইকুয়েশন কারেক্ট। এখানের মধ্যে বলেছে কি এই যে এইখানে যে এতগুলো নাম্বার রয়েছে এই নাম্বারগুলোর মধ্যে কোন দুটো নাম্বারকে আমরা যদি এক্সচেঞ্জ করি ঠিক আছে ইন্টারচেঞ্জ করি মানে একটার জায়গায় আরেকটাকে নিয়ে যাই তবেই আমার কি হয়ে যাবে এই পুরোটাই অপারেশনটা করার ফলে আমার কি হয়ে যাবে 76 অ্যান্সার আসবে। ঠিক আছে তো দেখো প্রথমেই আমরা যদি করি প্রথমে আমরা কি করব না 19 আর 5 কে যদি আমরা ইন্টারচেঞ্জ করি মানে 19-এর জায়গায় যদি আমরা 5 রাখি আর 5 এখানে কোথায় আছে 5-এর জায়গায় আমরা 19 রাখি। ঠিক আছে তাহলে কি হয়ে যাবে আমরা প্রথমে দেখব। ঠিক আছে তাহলে আমাদের এই 19 এখানে থাকবে না 5 থাকবে না তাহলে কি হচ্ছে দেখো এখানে আমরা দেখছি না 72 থেকে প্রথমে দেখো এখানে 72 প্রথমে 72 থেকে 56 বাদ দিলে কত থাকছে না 6 এর পর 6 12 হাতে লাখ 5 হাজার 6 6 5 16 প্লাস 5 আর 13 যোগ করলে কত হয়ে যাচ্ছে 5 আর 13 এখানে ব্র্যাকেটের ভেতর যেহেতু আছে সেহেতু যোগ হবে 5 আর 13 হয়ে যাবে আমার 18 18 গণিতক 2 মাইনাস 95 থেকে 19 কে ভাগ দিলে কত হচ্ছে 5 19 95 19 5 প্লাস 17 এটা সমান কত আসছে না 16 প্লাস 18 দুগুণে 36 মাইনাস 5 প্লাস 17। আচ্ছা তাহলে সবগুলো যোগ যদি আমরা করে নিই কত হচ্ছে না আচ্ছা এইটা থেকে বিয়োগ করি তাহলে সমান কত হচ্ছে 16 প্লাস 31 প্লাস 17 সমান কত এটা যোগ করলে কত হবে 16 গুণ 33 33 প্লাস 31 মানে হয়ে যাবে আমার হচ্ছে 64। এটা সমান 64 আসছে কিন্তু 76 তো আমার আসছে না তাহলে আমাদের এইটি আমাদের ঠিক হবে না অ্যান্সার। ঠিক আছে তাহলে আমাদের কি করতে হবে এবার আমরা অপশন 2 নম্বর অপশন দেখবো 2 নম্বর অপশন আমরা দেখবো 2 নম্বর অপশন কি বলেছে 19 আর 17 কে যদি আমরা ইন্টারচেঞ্জ করি আচ্ছা 19 এর জায়গায় আমরা কি লিখবো 17 আর 17 এর জায়গায় কি লিখবো আমরা 17 এর জায়গায় লিখবো হচ্ছে আমরা 19। ঠিক আছে এবার এই দুটো কেটে দিলাম এরপর আমরা করব এরপর আমরা কিভাবে করব দেখো এখানে 72 থেকে 56 বাদ দিলে কত আসছিল আমার 16। ঠিক আছে তারপরে হচ্ছে আমার এখানে 13 এর সঙ্গে 17 যোগ করলে কত হচ্ছে 30 গণিতক 2 মাইনাস এখানে 5 19 95 প্লাস 19 প্লাস মাইনাসে কেটে গেল তাহলে তোমার কত হচ্ছে এখানে 16 প্লাস 30 দুগুণে 60 সমান 76 আসছে তাহলে আমাদের অপশন 2 রাইট অ্যান্সার হয়ে যাবে।
ঠিক আছে, এরকম ভাবে দেখে নেবে। আচ্ছা 34 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে, বেসড অন দ্য ইংলিশ আলফাবেটিক্যাল অর্ডার থ্রি অফ দ্য ফলোইং ফোর লেটার ক্লাস্টার পেয়ার্স আর অ্যালাইক, মানে একই রকম তিনটে, এখানের মধ্যে চারটে পেয়ার আছে, তার মধ্যে একটা পেয়ার আমাদের কি না আলাদা এবং বাকি তিনটে পেয়ার এক। কি দেখো এখানে কিভাবে আসছে, এখানে আমরা যদি দেখি এটা কি হয়ে যাবে, কিউ পি কিউ আর এস, দেখো এখানে +2 হচ্ছে, এখানে পি কিউ এস টি ভি ডাব্লিউ এক্স, এখানে এটার সঙ্গে এটা কত +2 হচ্ছে। সেম ভাবে যদি আমরা এরকম ভাবে দেখি, দুটোর সঙ্গে কি না +2 করে তার পরেরটা হচ্ছে। সেম ভাবে যদি আমরা দেখি তাহলে কি কে পি, তাহলে হচ্ছে কে এর পরে কি হওয়া, কে এর এখানে +2 করলে কি হয়ে যাবে এন হয়ে যাবে, এখানে এন হতো, তাহলে এটা আমাদের কি ভুল এখানে, তাহলে আমাদের অপশন 2 অ্যান্সার হয়ে যাবে, এটি হচ্ছে আমাদের আলাদা, বাকিগুলো সব আমাদের সেম। ঠিক আছে, 35 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে, 35 নম্বর প্রশ্ন বলেছে ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ ফ্রেন্ড ইজ কোডেড অ্যাজ এত। ঠিক আছে, এফ ই এন ডি এর কোডেড কত না 9735, আর কি বলেছে না এফ ই ইউ ডি এটা কত না 3769। দেখো এখানে 7, দেখো দুটোর কোড আছে, ই এর কোড 7 এখানে, ই এর কোড 7 এখানেও, এফ এর কোড 9 এখানে, এফ এর কোড দেখো এখানে কি বলেছে না হোয়াট ইজ দ্য কোড ফর ইউ, ইউর কোড কি আছে না ইউর সঙ্গে এখানে শুধু এটাই আছে 6, তাহলে আমাদের 6 অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তারপরের প্রশ্নটা দেখবো, পরের প্রশ্ন কি বলে 37 নম্বর প্রশ্ন বলেছে এইগুলো যদি এ প্লাস বি মানে যদি কি হয় এ ইজ দ্য মাদার অফ বি, এ যদি বি এর মাদার হয় সেরকম ভাবে এইটা আমার কি হবে। ঠিক আছে, ব্লাড রিলেশনের অঙ্ক, ঠিক আছে খুব সোজা, ভালোভাবে করতে পারলে কিছুই নেই এতে। বলেছে প্রথমটা আমার কি বলেছে কিউ হ্যাশট্যাগ আর, কিউ হ্যাশট্যাগ আর মানে এখানে কি দেখো কিউ হ্যাশট্যাগ আর মানে কি কিউ ইজ দ্য, এখানে যদি কিউ বসে দিই কিউ ইজ দ্য ডটার অফ আর, তাহলে কিউ হচ্ছে কি, কিউ হচ্ছে ডটার, মাইনাস চিহ্ন দিলাম, ছেলে হলে প্লাস, কিউ হচ্ছে কি আমার ডটার অফ, কার ডটার, ডটার অফ আর, আর এর ডটার, আর এর সেক্স কি আমরা জানি না, প্লাস না মাইনাস, ছেলে না মেয়ে আমরা আর জানি না, সেজন্য রেখে দিলাম। ঠিক আছে, তারপরেরটা কি বলেছে না আর গণিতক পি, আর গণিতক পি মানে কি আর ইজ দ্য ওয়াইফ অফ পি, আর ইজ দ্য ওয়াইফ অফ পি, তাহলে পি হচ্ছে প্লাস, এ হচ্ছে হাজবেন্ড, তাহলে আর কি পি এর পত্নী। ঠিক আছে, তারপরে কি বলেছে না পি ভাজিতক কে, পি ভাজিতক কে মানে কি পি ইজ দ্য ফাদার অফ কে, পি হচ্ছে কে এর ফাদার, পি হচ্ছে কে এর ফাদার, পি হচ্ছে আমাদের কি না কে এর ফাদার, কে এর ফাদার কে পি। তারপরে কি বলেছে না কে গণিতক টি, কে গণিতক টি মানে হচ্ছে আমার কি না কে ইজ দ্য ওয়াইফ অফ টি, মানে কে হচ্ছে টি এর ওয়াইফ, কে হচ্ছে কি না টি এর ওয়াইফ। তাহলে আমার এবার এখানে কি জানতে চেয়েছে যে হাউ ইজ আর রিলেটেড টু টি, আর কিভাবে রিলেটেড, বলছে কি না আর কিভাবে রিলেটেড টি এর সঙ্গে, তাহলে টি এর বউ বউয়ের মা, টি এর বউ বউয়ের মা, তাহলে কি হয়ে যাচ্ছে ওয়াইফস মাদার, ওয়াইফস মাদার, অপশন 2 আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, পরের প্রশ্নটা কি বলেছে নলিন স্টার্ট ফ্রম এ পয়েন্ট ওয়াই, আচ্ছা পয়েন্ট ওয়াই এখান থেকে আমার যাত্রা শুরু করলো। আচ্ছা এদিকে আমরা এরকম ভাবে লিখে নেবো, যেটি হচ্ছে কি আমার ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, এটা লিখে নিলে আমাদের সুবিধা হবে। কি বলেছে না নলিন স্টার্ট ফ্রম পয়েন্ট ওয়াই অ্যান্ড ড্রাইভস 8 কিলোমিটার টুয়ার্ডস নর্থ, এখানে কত গেল না 8 কিলোমিটার টুয়ার্ডস নর্থ দিকে, বাবা ভুল ভাল করছি। আচ্ছা এখান থেকে আমার ওয়াই শুরু, এখান থেকে শুরু করলো, ঠিক আছে এখানটা হচ্ছে আমাদের ওয়াই পয়েন্ট, এখান থেকে শুরু করে কি বলেছে না 8 কিলোমিটার টুয়ার্ডস নর্থ, এখান থেকে এদিকে গেল 8 কিলোমিটার নর্থে। তারপরে কি বলেছে হি দেন টেক্স এ রাইট টার্ন, রাইট টার্ন মানে রাইট টার্ন মানে এদিকে যাবে, এদিকে কি বলে 23 কিলোমিটার গেল এদিকে, 23 কিলোমিটার রাইট টার্ন নিয়ে গেল, রাইট টার্ন নিয়ে যাওয়ার পরে, রাইট টার্নে যাওয়ার পরে
টার্ন দেন আবার কি টার্ন রাইট অ্যান্ড ড্রাইভ 29 কিলোমিটার, তারপরে আবার টার্ন রাইট করে গেল, তারপরে কত গেল না 29 কিলোমিটার গেল, এদিকে কত গেল 29 কিলোমিটার, 29 কিলোমিটার গেল। তারপরে কি হচ্ছে দেন হি টেক এ লেফট টার্ন, তারপরে একটা লেফট টার্ন নিচ্ছে, লেফট টার্ন নিয়ে কোথায় যাচ্ছে না 14 কিলোমিটার, লেফট টার্ন নিয়ে যাচ্ছে কত না 14 কিলোমিটার। তারপরে কি হি টেকস এন লেফট টার্ন এন্ড ড্রাইভ 21 কিলোমিটার, তারপর আবার যাচ্ছে কত 21 কিলোমিটার, 21 কিলোমিটার গিয়ে স্টপ এট জেড, তারপরে এখানে জেড পয়েন্টে যাচ্ছে। ঠিক আছে, তোমরা কেমন ভাবে দেখবে, তোমরা এ যেদিকে যাচ্ছে মানে এ যেদিকে যাচ্ছে সেদিকে তুমি তোমার মুখ নিয়ে যাবে, ঠিক আছে, ভাববে। তো তুমি যদি এদিকে নিয়ে যাও তাহলে তোমার এদিকে একটা হাত আছে, এদিকে একটা হাত আছে, তোমার মুখ আছে এইদিকে, তাহলে মুখ যদি এদিকে থাকে এদিকটা কি হয়ে যাবে তোমার রাইট, আর এদিকটা কি হয়ে যাবে লেফট। তাহলে সেম ভাবে এদিকে গেল রাইট টার্ন মানে কোন দিকে যাবে এইদিকে যাবে, আর তারপরে এইখানে গেল তার মানে তোমার মুখ আছে এইদিকে, তাহলে এই হাতটা কি হয়ে যাবে লেফট, আর এদিকটা কি হয়ে যাবে, এদিকটা হয়ে যাবে আমার রাইট, তাহলে রাইট টার্ন মানে এইদিকে। তারপর আবার যখন এইখানে গেল তখন মুখটা তোমার নিচের দিকে আছে, তাহলে এই দিকটা কি হয়ে যাবে, এদিকটা তোমার লেফট আর এদিকটা কি হয়ে যাবে তোমার রাইট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে লেফটে গেছে মানে এইদিকে, আবার সেম এই জায়গাতে গেছে মানে তোমার মুখটা এদিকে, তাহলে মুখটা এদিকে মানে এদিকটা কি হয়ে যাবে লেফট, এদিকটা কি হয়ে যাবে রাইট। ঠিক আছে, তাহলে এখান পর্যন্ত পৌঁছালো। তাহলে কোথায় পৌঁছালো আমার না জেড পয়েন্টে পৌঁছালো, এই পয়েন্টে পৌঁছালো। কি বলেছে না and towards the which point drives, হ্যাঁ আচ্ছা বলছে কি the shortest distance between two point, মানে এই দুটো পয়েন্টের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স কত, শর্টেস্ট ডিস্টেন্স মানে সোজা ডিস্টেন্সটা কত না এদিকে 23 আর এদিকে কত আমার 14, তাহলে শর্টেস্ট ডিস্টেন্স কত হয়ে যাবে আমার 23 প্লাস 14 মানে 4 আর 3 7, আর হয়ে যাবে আমার 2 আর 1 3, 37 কিলোমিটার হয়ে যাবে আমার শর্টেস্ট ডিস্টেন্স। ঠিক আছে, দেখো প্রথমে একটা থেকে তোমরা অ্যান্সার করতে পারো 37। আর টুয়ার্ডস কি বলেছে না and towards which direction should he drive in order to reach point y again, তাহলে এই দিকে আবার পৌঁছাতে গেলে থাকে তাহলে কোন ডিরেকশনে যেতে হবে, কোন ডিরেকশনে এটা ওয়েস্ট ডিরেকশন, তাহলে কোন দিকে যেতে হচ্ছে ওয়েস্ট ডিরেকশনে যেতে হচ্ছে। বুঝতে পারলে, পরের প্রশ্ন আমরা দেখবো 40 নম্বর প্রশ্ন কি বলেছে লাস্ট ইয়ার দেয়ার ওয়াজ 610 বয়েজ ইন এ স্কুল, তাহলে কতজন বয়েজ ছিল 610 জন ছেলে ছিল। ঠিক আছে, দ্য নাম্বার ডিক্রিজ বাই 20%, মানে 20% কমে গেছে, তাহলে আছে কত পার্সেন্ট 20% কমে গেছে মানে আছে হচ্ছে 80%, তাহলে এখন কত আছে না 80% মানে 80/100, তাহলে কত থাকছে সমান 8 একে 8 আর 6 8 48, তাহলে 488 জন এখন আছে। হাউ মেনি গার্লস আর দেয়ার ইফ গার্লস আর 175% অফ দ্য বয়েজ দিস ইয়ার, মানে এই যে আছে এর 175% কি মেয়ে আছে, তাহলে কতজন হচ্ছে আমার বের করে নেবো 25 4 100, 25 7 এত, 4 1 4, 4 দুগুণে 4 দুগুণে 8, তাহলে সমান কত হচ্ছে 122 গণিতক 7 সমান 7 দুগুণে 14 4, হাতে রইল 1, 7 দুগুণে 14 আর 1 15 5 হাতে রইল 1, 7 1 7 1 8, 854, 854 অপশন 1 আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলেছে হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ ডিভিজিবল বাই 4, ডিভিজিবল বাই 4 এর নিয়ম কি আমাদের লাস্টের যে দুটো লাস্ট টু ডিজিট ডিভিজিবল বাই 4 যদি হয় তাহলে আমার সেটি কি না 4 দিয়ে বিভাজ্য হবে। ঠিক আছে, তো 4 দিয়ে যদি বিভাজ্য হয় তাহলে আমার কি হয়ে যাবে দেখো 54, এটি 4 দিয়ে ভাগ যাবে, 4 দিয়ে ভাগ যাবে না 24 4 দিয়ে ভাগ যাবে, 34 4 দিয়ে ভাগ যাবে না, 42 4 দিয়ে ভাগ যাবে না, তাহলে আমাদের অপশন 2 অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, 44 নম্বর প্রশ্ন কি বলেছে আবার স্টেটমেন্ট কনক্লুশনের প্রশ্ন, আগে আমরা একটা করেছি। কি বলেছে সব জিরাফ হলো গন্ডার, সব জিরাফ এই যে এগুলো হচ্ছে আমার সব জিরাফ, এই সব জিরাফই কি আমার না গন্ডার। আবার কি সব তারপর আরে বাবা ভুলভাল করছি কেন, আমার রেলের পরীক্ষায় জানো আমি মানে প্রিপারেশন এমন ভাবে নিয়েছিলাম, তো আমার যখন প্র্যাকটিস সেট দিতাম প্র্যাকটিস সেট আমার কত না সবসময় 88 90, ঠিক আছে 91 এরকম মার্কস আসতো। ঠিক আছে, তো যতগুলো সেই সময় আমি টেস্ট দিয়েছিলাম, কিন্তু এক্সাম দিতে গিয়ে আমি কি করেছি না
সিম্পলিফিকেশনের মানে কি, যোগ বিয়োগ গুণ ভাগের এইসব যে অঙ্কগুলো হয়, সেই সিম্পলিফিকেশনের আমি 3খানা কোশ্চেন ভুল করে চলে এসেছি। ঠিক আছে, 90খানা আমি অ্যান্সার করেছিলাম, 90খানা অ্যান্সারের মধ্যে আমার এগুলো ভুল হয়েছিল, তাই আমি 85 পেয়েছিলাম। ঠিক আছে, তো 85 পেয়েছিলাম মানে হচ্ছে 89 আমার মোটামুটি ঠিক হয়েছিল অ্যান্সার। 89 থেকে তোমার তিনটে ঠিক ভুল হলে কত হয়ে যাচ্ছে আমার, 86 নাম্বার হয়ে যাচ্ছে। 86 থেকে তিনটে ভুলের জন্য -1 পয়েন্ট কেটেছে, মানে হচ্ছে আমার ওই 85 মার্কস হয়ে গেছিল। ঠিক আছে, সিম্পলিফিকেশনের 3টে অঙ্ক ছিল, 3টে অঙ্ক আমি ভুল করে এসেছিলাম, মানে কি বলবো, জীবনে আমি কোনোদিন টেস্ট সিরিজে করিনি। যোগ বিয়োগ গুণ ভাগগুলো খুব মনোযোগ দিয়ে করবে। দেখো, এই প্রশ্নটা কি বলেছে, কিছু জিরাফ হলো গন্ডার, কিছু কিছু জিরাফ আমার কি, না কিছু জিরাফ হচ্ছে আমার গন্ডার। আবার কি, সব গন্ডারই হলো বাঘ, যত গন্ডার আছে এগুলো সব কি আমার, না বাঘ। তাহলে কি বলেছে আমার, সাম টাইগার্স আর জিরাফ, মানে কিছু বাঘ হলো জিরাফ, কিছু বাঘ হলো জিরাফ, হ্যাঁ কিছু বাঘ জিরাফ, তো এই পার্টটা আমার আছে, এখানের এই পুরো পার্টটা আমার বাঘের কি জিরাফের মধ্যে পড়ছে, তাহলে এটি আমাদের ঠিক। বলছে সব বাঘ হলো গন্ডার, সব বাঘ গন্ডারের মধ্যে আছে কি, সব বাঘ তো গন্ডারের মধ্যে নেই, এই পার্ট গন্ডারের, এগুলো তো আমার বাঘের মধ্যে, এগুলো তো আমার নেই, তাহলে এটি কি আমাদের ভুল হয়ে যাবে। তো শুধুমাত্র অপশন 1 ফলো। ঠিক আছে, কি বলেছে, অনলি কনক্লুশন 1 ফলো, অপশন 3 আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তারপর আমাদের 45 নম্বর প্রশ্ন কি বলেছে, না এই দেখো আগে যেমন করলাম এরকম ভাবে। আচ্ছা, কি বলেছে, হোয়াট ইজ দ্য কোড ফর এফ, এফ এর কোড কি, এফ দেখো কোথায় আছে দেখে নেবে, এই যেখানে এফ আছে, তাহলে এফ কত, 4, 4 আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তারপরে কি বলেছে, ইফ প্লাস মিন্স মাইনাস অ্যান্ড মাইনাস মিন্স, আচ্ছা এখানে যে এগুলো রয়েছে, এখানে আমার ইন্টারচেঞ্জ করতে বলেছে, বলছে কি প্লাস মিন্স মাইনাস, মানে প্লাসের জায়গায় মাইনাস বসবে। আচ্ছা, মাইনাস মানে গুণ, মাইনাস মানে এখানে কি হয়ে যাবে, গুণ। আচ্ছা, গুণ মানে কত কি, ভাগ, গুণ মানে ভাগ। আর কি বলেছে, ভাগ মানে কত, প্লাস, ভাগ মানে প্লাস। তাহলে আমরা এই আগের গুলো আমরা মুছে দিচ্ছি একটু সুবিধার জন্য আমাদের। তাহলে কি হয়ে যাবে, 62 দুগুণে কত হয়ে যাবে, না 124 প্লাস 7 মাইনাস 14কে 7 দিয়ে ভাগ করলে 2 সমান কত হয়ে যাচ্ছে, এখানে 2 বাদ দিলে 1 2 9, এটা আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন 1। ঠিক আছে, পরের প্রশ্নটা কি বলেছে, না দ্য সাইডস অফ এ রেক্টাঙ্গেল আর ইন দ্য রেশিও অফ 8:16 অ্যান্ড ইটস পেরিমিটার ইজ 90 সেন্টিমিটার, দ্য এরিয়া ইজ, তাহলে এরিয়া কত হবে। বলেছে কি, না একটা রেক্টাঙ্গেলের, এই যে একটা রেক্টাঙ্গেল আছে, এই রেক্টাঙ্গেলের কি বলেছে, না এটাকে আমরা এক্স ধরে নিচ্ছি, ঠিক আছে, 8:10 অনুপাতে আছে, তো এটাকে ধরে নিচ্ছি আমরা 8x, আর এটাকে ধরে নিচ্ছি কত আমরা, 10x। তাহলে পেরিমিটার, পেরিমিটার মানে সমান কত হয়ে যাবে, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 10x প্লাস 8x, এইটা সমান কত বলে দিয়েছে আমার, না 90। তাহলে কত, 10 আর 10x প্লাস 8x, এইটা সমান কত, দুইটা দিকে চলে গেলে ভাগ হয়ে যাবে, 90কে 2 দিয়ে ভাগ করলে 45, তাহলে 18x সমান 45, x সমান 45/18। ঠিক আছে, তাহলে কি বলেছে, দা এরিয়া, কি বলেছে, না দ্য এরিয়া ইজ, তাহলে এরিয়া মানে কি, দৈর্ঘ্য গণিতক প্রস্থ, মানে 10x গণিতক 8x, তাহলে x এর মান আমরা এখানে বসিয়ে দেবো, 10 গণিতক কত, 45/18 গণিতক 8 গণিতক 45/18। ঠিক আছে, এটা যদি আমরা গুণ করি তাহলে কত, 9 দিয়ে কাটবে, দেখো 9 5 এ 45, 9 দুগুণে 18, 9 5 এ 45, 9 দুগুণে 18, 2 4 এ 8, 2 দুগুণে 4, তাহলে সমান কত পাচ্ছি আমরা, 10 গণিতক 5 গণিতক 2 গণিতক 5 সমান কত, 10 5 এ 50, 50 দুগুণে 100, 100 এর 5 এ 500, 500, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তারপরে 49 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে, না এ সাম ডবল ইন 12 শেয়ার। একটা জিনিস মনে রাখবে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি, না টাকা গুণের আকারে বাড়ে, কি হয়, টাকা কি, না গুণের আকারে বাড়ে, গুণের আকারে বাড়ে। ঠিক আছে, যদি কোনো টাকা নির্দিষ্ট বছরে দ্বিগুণ হয়, যদি এক্স বছরে এটি দুগুণ হয়, ঠিক আছে, তাহলে এটি কি বলেছে, 2x, 2x হবে কত বছরে, 4 বছরে।
তারপরে কি এটা হচ্ছে দুগুণ হয়ে গেল। ঠিক আছে, এরকম ভাবে এটি হবে। বুঝতে পেরেছো? তাহলে আমার এখানে কি বলেছে না কোনো টাকা কি বলেছে 12 বছরে, কি বলেছে না 12 বছরে, 12 বছরে হয় কত দুগুণ। তাহলে এটি 4 গুণ ক বছরে হবে? 4 গুণ হবে পরের 12 বছরে। আবার 12 বছর মানে 24 বছরে এটি হবে 4 গুণ। তার পরের আবার 12 বছরে কত হয়ে যাবে? তার পরের আবার 12 বছরে কত হয়ে যাবে এটি? 8 গুণ হয়ে যাবে। তার পরের 12 বছরে তাহলে 48 বছর কত হবে? 16 গুণ হয়ে যাবে। ঠিক আছে, এরকম ভাবে হতে থাকে। আমার প্রশ্ন কি বলেছে? ইট উইল বিকাম 8 টাইমস, মানে 8 টাইমস মানে 8 গুণ কত সালে হবে না 36 বছরে। 36 আমাদের অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারলে? পরের প্রশ্নটা কি বলেছে? 51 নম্বর প্রশ্নটা এই সেম আগের মতন। ঠিক আছে, মানে এক্স এর জায়গায় এখানে কি বসবে? এক্স এর জায়গায় যেটা বসে 125 হবে, তেমনি 13 থেকে এটাও এখানে সেম হবে। ঠিক আছে, এখানে দেখো 125 আছে, এখানে দেখো স্কোয়ারের কাছাকাছি লাগছে। তো দেখো আমরা যদি অপশন 1 ধরি 12, 12 স্কোয়ার সমান কত? 12 12 144। তাহলে 144 থেকে কত এখানে 144, এখানে 125 আছে। 144 থেকে 125 মানে এখানে হচ্ছে আমার বাদ দিয়েছে কত? 14 মধ্যে 19 বাদ দিয়ে এটা হয়েছে। তাহলে 13 13 169, 169 থেকে যদি 19 বাদ দিই তাহলে কত হচ্ছে 150। 150 এখানে আছে, এখানে নেই। তাহলে এটি আমাদের হবে না আনসার। ঠিক আছে, তাহলে কি হবে আমরা দেখবো। তারপর দ্বিতীয় অপশনটা দেখবো। দ্বিতীয় অপশন দেখো 11 আছে। তাহলে 11 স্কোয়ার যদি আমরা করি, 11 স্কোয়ার সমান কত? 121। এখানে কত? 125, মানে 121 এর সঙ্গে 4 যোগ করেছে। তেমনি 13 আছে, 13 সঙ্গে আমরা যদি 13 স্কোয়ার করি সমান কত? 169। এর সঙ্গে যদি আমরা 4 যোগ করি কত হচ্ছে? 173। 173 আছে, 173। তাহলে অপশন 2 আমাদের রাইট আনসার হয়ে যাবে। বুঝতে পেরেছো? এরপরের প্রশ্ন কি বলেছে না কি আসবে এখানে? তাহলে দেখো বি এর পরে সি আছে, সি এর পরে ডি আছে, ডি এর পরে ই আছে, এর পরে কি হয়ে যাবে? এফ হয়ে যাবে। ই এর পরে এফ, এফ এর পরে জি, জি এর পরে এইচ, এইচ এর পরে কি হয়ে যাবে? আই হয়ে যাবে। জি এর পরে এইচ, এইচ এর পরে আই, আই এর পরে জে, জে এর পরে কি হয়ে যাবে? কে হয়ে যাবে। এফ আই কে, এফ আই কে অপশন 2 আমাদের রাইট আনসার হয়ে যাবে। ঠিক আছে, 56 নম্বর প্রশ্নটাকে বলেছে 25 people working 15 hours per day completed 5 units work in 8 day। এখানে একটা সূত্র আছে। ঠিক আছে, কি সূত্রটা? না M1 D1 H1 by W1 সমান M2 D2 H2 by W2। মানে এতজন লোক এত ঘন্টা, এত দিনে এত ঘন্টা করে কাজ করে, এত কাজ করে। সেরকম ভাবে এটাও এরকম ভাবে। তাহলে আমরা এখানে কি বলেছে না 25 জন লোক, কতজন লোক? 25 জন লোক 15 ঘন্টা করে কাজ করছে। তাহলে কি এই কত ঘন্টা করে কাজ করছে? 15 ঘন্টা করে কাজ করছে। দিয়ে 5টা ইউনিট মানে 5টা ইউনিট কাজ করছে। ওয়ার্ক কত করছে না 5। কত দিনে করছে না 8 দিনে, 8 দিনে। সেম ভাবে কত এখানে বলেছে না 12 জন লোক, 12 জন লোক 20 ঘন্টা করে কাজ করছে। 20 ঘন্টা করে কাজ করছে, দিয়ে 10 ইউনিট কাজ করছে। 10 ইউনিট কাজ করছে। আর এখানে D2 মানে কতদিন ধরে কাজ করছে সেটা আমরা জানি না। তাহলে সেটা আমরা বের করে নেবো। যদি কাটাকুটি করি আমরা, দেখো এখানে কি হয়ে যাবে না সমান, তাহলে D2 সমান কি হয়ে যাবে না এদিকে 25 গণিতক 8 গণিতক 15 আর এই 10টার দিকে গুণ হয়ে যাবে, বাই নিচে কত হয়ে যাবে 12 গণিতকের দিকে 20 আছে, আর এই 5টার দিকে চলে যাবে গুণ হয়ে যাবে ইন্টু 5। তাহলে কাটাকুটি করলে কি হবে না এদিকে দেখো এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে গেল। 5 3 15 2 4 8 3 4 12 4 4 কেটে গেল। কত হয়ে গেল? 25। তাহলে আমার অ্যান্সার কি হয়ে যাবে? 25। তাহলে কত দিনে এটা করবে না 25 দিনে করবে। ঠিক আছে, পরের প্রশ্ন আমাদের কি বলেছে? এভারেজ মার্কস অফ এ ক্লাস ইজ 80। একটা ক্লাসের এভারেজ মার্কস কত? 80। ধরি আমরা সেখানে কতজন ছেলে আছে না স্টুডেন্ট আছে, এক্স জন স্টুডেন্ট আছে। তাহলে কি এভারেজ মার্কস, তাহলে এক্স জন স্টুডেন্ট টোটাল মার্কস কত পেয়েছে? টোটাল মার্কস পেয়েছে কত? এক্স ইন্টু 80। তাহলে কি বলছে 5 জন স্টুডেন্ট এভারেজ 40। এরা কি যদি বেরিয়ে যায়, 5 জন স্টুডেন্ট যাদের এভারেজ 40 এরা বেরিয়ে গেছে,
তাহলে মাইনাস 5 জনের 40 করে এভারেজ, তাহলে কত 5 জন টোটাল মার্কস কত পেয়েছে, 5 4 20 200। 200 বেরিয়ে গেলে কি হয়, নিউ এভারেজ ইজ 90। এইটা সমানই কত, নিউ এভারেজ। নিউ এভারেজ মানে কত হচ্ছে, নিউ এভারেজ যেমন হচ্ছে 5 জন বেরিয়ে গেছে, আগে কতজন ছিল আমার x জন, তাহলে কত নতুন এভারেজ কত হয়ে যাবে না x মাইনাস 5, তাই তো x মাইনাস 5 এরা কত পেয়েছে, হ্যাঁ কি বলেছে না নিউ এভারেজ ইজ 90, নতুন এভারেজ 90 হয়ে গেছে, তাহলে ইনটু 90, বুঝতে পারলে? তাহলে 80x মাইনাস 200 সমান 90x মাইনাস 5 9 45, ঠিক আছে? তাহলে 80x মাইনাস 90x সমান মাইনাস 450, মাইনাসের দিকে চলে গেল প্লাস 200, তাহলে কি যাচ্ছে আমার মাইনাস 10x সমান মাইনাস 250, মাইনাস মাইনাস কেটে গেল, এদিকে শূন্য শূন্য কেটে গেল, তাহলে x সমান কত 25। তাহলে আমার এখানে স্টুডেন্ট কতজন ছিল, 25 জন, তাহলে টোটাল স্টুডেন্ট কতজন ছিল, 25 জন। অপশন 1 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? তারপরে আমাদের এটা কি বলেছে 60 নম্বর প্রশ্নটা, না এইখান থেকে এটা রিলেটেড হলে, এটার সঙ্গে এটা রিলেটেড হলে এইটার সঙ্গে কি রিলেটেড হবে, কি হবে দেখো, ইউ এর সঙ্গে যদি আমরা যাই, এখানে এম এন ও পি কিউ, এম এন ও এর পরে কি পি কিউ আর এস টি ইউ, তাহলে ক নাম্বার আছে 1 2 3 4 5 6, 6 নাম্বারে আছে। তাহলে এইটা থেকে কি হচ্ছে না -6 করতে হচ্ছে, তাহলে এইটা থেকেও এটা আমার কিভাবে হচ্ছে না -6 করতে হচ্ছে, এইটা থেকে এইটাও কত হচ্ছে না -6 করতে, সব -6 করে করে হচ্ছে। তাহলে n থেকে যদি আমরা -6 করি, তাহলে n থেকে -6 করলে আমার কি হয়ে যাবে না h হয়ে যাবে। আচ্ছা i থেকে যদি -6 করি তাহলে কি হয়ে যাবে না c হয়ে যাবে। m থেকে -6 যদি করি তাহলে কি হয়ে যাবে আমার g হয়ে যাবে। আর j থেকে -6 করলে কি হয়ে যাবে d হয়ে যাবে। ঠিক আছে, তাহলে HCGD, 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 এটা আমাদের অপশন 1 রাইট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে HCGD তোমার অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে? পরের প্রশ্নটা কি বলেছে, দাঁড়াও একটু ঠিক করে নিই। দেখো আমাদের 61 নম্বর প্রশ্ন কি বলেছে না, 61 নম্বর প্রশ্ন আমাদের বলেছে যে 7 পিপল এ বি সি ডি ই এফ এন্ড জি আর সিটিং ইন এ রো, এরা একটা রোতে মানে পরপর ভাবে বসে রয়েছে, ঠিক আছে? ফেসিং টুয়ার্ডস নর্থ, নর্থ মানে কোন দিকটা আমার এই দিকটায়, ঠিক আছে? অনলি, আচ্ছা এরকম ভাবে বসে আছে কজন না আমার 7 জন, তাহলে আমরা এরকম করে নিই জায়গা আগে 1 2 3 4 5 6 7, আর একটা করে নিই 1 2 3 4 5 6 7, ঠিক আছে? এবার কি বলেছে অনলি 5 পিপল সিট বিটুইন সি এন্ড ডি, সি আর ডি এর মধ্যখানে 5 জন বসে আছে, টোটাল তো আমার 7 জন আছে, তাহলে দু রকম ভাবে হতে পারে, দেখো ডি আর সি, সি আর ডি এর মধ্যখানে বা ডি আর সি এর মধ্যখানে 5 জন বসে আছে, ঠিক আছে? মানে সি এখানেও থাকতে পারে আর এখানেও থাকতে পারে, ঠিক আছে? আর এখানে কি ডি আর ডি, এদের মধ্যে 5 জন আছে, 1 2 1 2 3 4 5, ঠিক আছে? এরপরে কি বলেছে না বি সিটস থার্ড ফ্রম দ্য রাইট এন্ড, মানে রাইট সাইড থেকে কি বলেছে না 3 নম্বরে কি বসে আছে না বি বসে আছে, তাহলে 1 2 3 এখানে মানে বি বসে আছে, ঠিক আছে? জি সিটস টু দ্য ইমিডিয়েট রাইট অফ সি, ইমিডিয়েট রাইট মানে হচ্ছে ইয়ের রাইটে হচ্ছে কি বলেছে না জি হচ্ছে সি এর রাইটে বসে আছে, তাহলে সি এর রাইটে যদি বসে জি, তাহলে সি এর রাইট কোন দিকটা যাবে, এই দিকটা, সি এর রাইটে কোথায় হয়ে যাবে জি, এখানে, এখানে সি এর রাইটে কোনো জায়গা নেই, তাহলে আমাদের এই অপশনটা আমাদের হবে না, তাহলে সি এর রাইটে জি বসে রয়েছে। তারপরে কি বলেছে না ই সিটস থার্ড টু দা রাইট অফ এ, তাহলে ই সিটস কি বলেছে না ই সিটস থার্ড টু দ্য রাইট অফ এ, ই সিটস থার্ড টু দ্য রাইট অফ এ, 1 2 3, তাহলে এখানে এরকম ভাবে হবে, তাহলে এখানে কি হবে এখানে এ এখানে হয়ে যাবে আর ই আমাদের এখানে হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে বাকি কি রইলো এফ, এফ তাহলে এখানে বসবে, তাহলে এইটি আমাদের হয়ে গেল কি অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? এবার কি বলেছে হাউ মেনি পিপল সিটস বিটুইন জি এন্ড এফ, জি আর এফ এর মধ্যখানে কে বসে রয়েছে, জি আর এফ এর মধ্যখানে শুধুমাত্র এ বসে রয়েছে একজনই, তাহলে কি হয়ে যাবে অনলি ওয়ান, ঠিক আছে? তারপরে আমাদের তারপরে প্রশ্ন কি বলেছে না বলেছে কি
study the following graph and answer the given question. Given bar graph shows the annual production of rice. এই যে বার গ্রাফ রয়েছে 2018 সালে কি না 2018 সালে কি হয়েছে এই প্রোডাকশনটা হয়েছে কত না 60 এখানে কত হচ্ছে লাখ টন 60 লাখ টন 2019 কত হয়েছে না 40 লাখ টন এরকম ভাবে হয়েছে ঠিক আছে তাহলে কি বলেছে না দ্য অ্যানুয়াল প্রোডাকশন অফ 2018 থেকে 22 এর মধ্যে তাহলে আমার কি বলেছে হোয়াট ইজ দ্য টোটাল প্রোডাকশন অফ রাইস ইন লাখ টনস অফ বাই 2022 মানে 20 থেকে 22 সালের মধ্যে কত আমার টোটাল হয়েছে মানে 2020 প্লাস 2021 প্লাস 2022 2020 সালে আমার কত হয়েছে না 2020 সালে হয়েছে কত না 100 টন ঠিক আছে 100 লাখ টন 100 প্লাস 21 সালে কত হয়েছে 21 সালে হয়েছে আমার 60 লাখ টন প্লাস 60 প্লাস 22 সালে কত হয়েছে 22 সালে হয়েছে আমার 80 লাখ টন প্লাস 80 সমান কত হয়ে যাচ্ছে আমার না 240 তাহলে কত হয়ে যাচ্ছে 240 অপশন 2 আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে তারপর আমাদের 68 নম্বর প্রশ্ন কি বলেছে না 68 নম্বর প্রশ্ন বলেছে হুইচ অফ দ্য ফলোইং অপশন মানে এখানে কি আসবে এই জায়গাতে ঠিক আছে কি বলেছে দেখ এখানে দেখো কি করেছে আমার এখানে না কি ওয়াই মানে হচ্ছে -2 করে আমার এখানে ডাব্লিউ হয়েছে সেরকম ভাবে ইউ এর থেকে -2 করে এস হয়েছে আর এস এর সঙ্গে -2 করে কি হয়েছে ঠিক আছে তো সেম ভাবে এরকম ভাবে আসবে আমার এস এর সঙ্গে -2 করলে কি হয়ে যাবে না এস এর সঙ্গে আমার -2 করলে হয়ে যাবে কিউ তারপর ও এর সঙ্গে -2 করলে কি হয়ে যাবে এম আর এম এর সঙ্গে -2 করলে কি হয়ে যাবে না এম এর সঙ্গে -2 করলে হয়ে যাবে আমার কে তাহলে কিউ এম কে অপশন 1 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে পরের প্রশ্ন কি বলেছে দুটি সমান্তরাল সরলরেখাকে এটি ছেদক ছেদ করে দুটি সমান্তরাল সরলরেখা এভাবে যাচ্ছে ঠিক আছে এটিকে একটা ছেদক ছেদ করেছে ঠিক আছে ছেদক ছেদ করার ফলে কি বলেছে একই পাশের দুটি অন্তস্থ কোণ মানে ধরি এই কোণটা আর এই কোণটা এই অন্তস্থ কোণ দুটির অনুপাত 2:3 হয় আর কি জানি আমরা অন্তস্থ কোণ দুটোর যোগফল কত হয় যোগফল 180 ডিগ্রি হয় অন্তস্থ কোণের যোগফল কত হয় 180 ডিগ্রি হয় তাহলে 2 ও 3 হয় তাহলে কি প্রথমে তো ধরে নিই কি একটা কোণ 2x আর একটা কোণ কত 3x 2x প্লাস 3x সমান কত 180 তাহলে 5x সমান 180 তাহলে x সমান কত 180/5 সমান 36 তাহলে x সমান 36 হয়ে যাচ্ছে আমার কি বলা যায় বৃহত্তর কোণটির মান কত বৃহত্তর কোণটির মান কত 3 মানে 3x সমান কত 3 গুণিতক 36 সমান কত 108 ডিগ্রি তাহলে অপশন 1 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে তারপরে প্রশ্ন কি বলেছে সেম ভাবে কোনটা ওয়ার্ড 1 সেটাকে আমার বের করতে বলেছে না ওয়ার্ড 1 কিভাবে হবে দেখো এখানে আছে কি MNOPQ মানে হচ্ছে এখান থেকে এটা হচ্ছে কত -2 এল থেকেও যে যদি করি আমরা যে কে এল -2 করে হচ্ছে তাহলে কোনটা এখানে এর মধ্যে আলাদা আছে না এর মধ্যে আমার আলাদা আছে হচ্ছে অপশন 4 এটা হচ্ছে আমাদের আলাদা আছে তাই এটি আমাদের অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে তারপর আমাদের লাস্ট প্রশ্ন কি বলেছে না 18:24 24 হলো y কত হবে 18:24 সমান্তরাল 24:y তাহলে এটাকে আমরা কেমন ভাবে লিখতে পারি না 18/24 সমান 24/y কোনাকুনি কোণ করলে কি হবে 18y সমান 24 গুণিতক 24 বা y সমান 24 গুণিতক 24/18 তাহলে কি 6 3 18 6 4 24 3 8 24 সমান 8 গুণিতক 4 সমান 4 8 32 তাহলে আমাদের 32 অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে অপশন 4 অ্যান্সার হয়ে যাবে বুঝতে পারলে তো বন্ধুরা এই ছিল আমাদের 25শে নভেম্বর শিফটের ম্যাথ এবং রিজনিং এর সমস্ত পুরো সম্পূর্ণ সমাধান আশা করি প্রত্যেকটা লজিক প্রত্যেকটা অঙ্ক তোমরা বুঝতে পেরেছো তো এইটা যেহেতু এটা সিরিজের প্রথম ভিডিও তাই তোমাদের মতামত জানাটা খুবই জরুরি তো ক্লাসটি কেমন লাগলো বা কোনো ডাউট থাকলে সেটি তোমরা নিচে কমেন্ট সেকশনে করো ঠিক আছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কি করো তোমরা লাইক করো এবং বন্ধুদের সঙ্গে সেটি শেয়ার করো ঠিক আছে পরের ভিডিওতে আমরা আলোচনা করব শিফট 3 এর যে কারেন্ট অ্যাফেয়ার্স শিফট 3 এর যে ম্যাথ রিজনিং এর প্রশ্নগুলো ছিল সেগুলো আলোচনা করব সঙ্গে আমরা কি করব না যে সায়েন্সের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করব ঠিক আছে তো সায়েন্সের কোশ্চেনগুলো আলাদা ভিডিও আসবে আর ম্যাথের রিজনিং এর কোশ্চেনের আলাদা
ভিডিও আসবে, ঠিক আছে? তো আর এই শিফটের যে ম্যাথ সায়েন্সের কোশ্চেন গুলো ছিল সেইগুলোর আমরা ভিডিও বানিয়েছি আলাদা। তো সেইগুলো তোমরা ডেসক্রিপশনের লিঙ্ক থেকে গিয়ে দেখে নেবে, ঠিক আছে? সেগুলো আমরা ডিটেলস একদম আলোচনা করেছি, তোমাদের কোনো তো অসুবিধা হবে না। বুঝতে পেরেছো? ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।